ওর মার কাছে যেয়ে বললো, মা আমি এই ধরনের কাজ করেছি। ওর মা কি করলো, সাথে সাথে করলো কি, চাদরটাকে নিয়ে ওয়াশ করে ফেললো, যাতে মানে প্রমাণ না থাকে। তো তখন আমি ঝাঁপ দিয়ে পড়ে যাই, আমি ঝাঁপ দিয়ে পড়ে যাই, আমি সুইসাইড করি। আমি চিৎকার করতেছি। আপনি টোটালি বেয়াব্রু ছিলাম। আমি এই এতদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমার হাজবেন্ড বাহির থেকে তালা মেরে যেত, ও দুপুরে আসতো, এসে খুলতো, খুলি করতো। আর কি যে যন্ত্রণা, কি যে যাচ্ছি, প্রত্যেকটা দরজাতেই মনে হচ্ছে যে ফেলোর অপেক্ষা করছে আমাদের জন্য। হয়তো একটা সময় দেখবেন কি প্রিয় ভাই, পত্রিকাতে এরকম চলে আসছে, সে সিমি হত্যার মতো না আরো সুইসাইড করেছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে, আমি হেরে যাচ্ছি, আমি জানি না কি করব, কারণ আমাদের অত টাকা নেই। তো আমি নাহার, আমি আমার মানে ফাদার মাদারের সবচেয়ে ছোট মেয়ে আমি। তো আমি যখন আসলে আমি শুরু থেকে স্ট্রাগল করে আসছি, যখনই আমি ক্লাস মানে 10 থেকে এসেছি, কেন যেন আমার বাবা মানে খুব বেশি পড়াশোনা করে এটার পক্ষপাতিত্ব ছিল না, যে মানে মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, বাট মাই ফাদার ওয়াজ এ এডুকেটেড পারসন, নট অনলি দ্যাট, হি ওয়াজ এ অফিসার, মানে ক্লাস 1 অফিসার। তো আব্বা সবসময় বলতো না, মেয়েদের বিয়ে দিয়ে দিলেই হবে। তো আমি আব্বার সাথে এটা মানে আমি ছোটবেলা থেকে একটু প্রতিবাদী, যে আব্বু অফকোর্স আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন, দেন আই উইল ডিসিশন হোয়াট উইল আই ডু। তো তারপর আমার হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর। তো দেখা যাচ্ছে আমাদের দেশে একটা প্রবণতা ছিল, সেটা প্রচন্ড যৌতুক প্রবণতা। তা আব্বা বলতো যে একজন সম্বন্ধ আসতো, যে একে সম্বন্ধ সবাই, হ্যাঁ মেয়ে ওকে অল রাইট, দ্যাটস অল রাইট, আপনি তো মেয়েকে দিয়ে দিচ্ছেন জাস্ট একটা টিভি, একটা ফ্রিজ, বা আমার ছোট ছেলেটার খুব শখ, বা আমার ছোট মেয়েটার খুব শখ, আপনার মেয়েকেই দিয়ে দিচ্ছেন। তো আমি তখন আব্বাকে এটা বলে প্রতিবাদ জানাই, আব্বা আপনি কি আদৌ কি আমাকে দিচ্ছেন? আমার তো মনে হচ্ছে না। যদি আমাকে দিতেন তাহলে আমার নামে এটা ব্যাংকে ডিপোজিট করে দেন, দ্যাটস মিন আপনি আরেকজনকে দিচ্ছেন, তাহলে তো আমার কোনো মূল্যায়ন রইল না। তো এরপর থেকে আমি নিজে টিউশনই করতাম, নিজের মতো করে নিজে পড়াশোনা করলাম। আই হ্যাভ কমপ্লিট মাই গ্রাজুয়েশন। কতদূর পর্যন্ত করেছেন? ডিগ্রি কমপ্লিট করেছেন? ডিগ্রি কমপ্লিট করেছি। ডিগ্রি কমপ্লিট করতে যাওয়ার পরে আমি আসলে স্টাডিটা মানে শুরু থেকে করি। যখন করতে গেলাম তখন আমার সাথে একজনের সাথে পরিচয় হলো, তো ওর নাম হলো কি রুবেল। আচ্ছা। তো ওর সাথে আমার একরকম অ্যাফেয়ার হলো। অ্যাফেয়ার হওয়ার পরে আমি তখন মাত্র অনলি ফর 3 মান্থের মাথায় আমি ওকে বিয়ে করে ফেলি। মানে আমার বাবা এতে খুব শক্ট পায়, নট অনলি দ্যাট, এভরিবডি। যে এই জন্য বলেছিলাম যে পড়াশোনার দরকার নেই বা কি আসে বিষয়। তো পড়াশোনা করার যখন ওকে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে দেন আমি জানতে পারলাম যে হি ওয়াজ অ্যাডিক্টেড। তার মানে আপনার এটা সেকেন্ড ম্যারেজ? জি। ওকে। তারপর কি আর করার, এরপর আমার একটা বেবি আসলো। তো বেবি আসার পর থেকেই মানে কি বলবো, যে আমি এতটা মানবতার জীবন যাপন করেছি। আর ওর যে একটা একটা অভ্যাস ছিল, অ্যাডিক্টেড মানুষ, ওর গায়ে হাত তোলার অভ্যাস ছিল, মানে প্রচন্ড রকম করতো। আর যেহেতু নিজে লাভ ম্যারেজ, আমি ফাদারের কাছে বলতে পারতাম না, মাদারের কাছে বলতে পারতাম না, কোনো সুযোগ ছিল না, নট অনলি আমার শ্বশুর শাশুড়ির কাছেও না। তো যখন আমার বেবিটা আসলো, এটা হলো আরো মানবতার কষ্ট, যে আমার বাবা আমাকে যে একটা নর্মালি বেবি হলে যে একটা টিকা দিবে, জেদ করে সে টিকার টাকাটাও দেয়নি, ইভেন আমার শ্বশুর শাশুড়ি। তো আর এদিক দিয়ে আমার অ্যাডিক্টেড হাজবেন্ড বলতেছে যে আমি এই বেবিকে গ্রান্টেড দিব না। তো তাহলে বুঝেন যে তখন আমার একটা সিচুয়েশন কেমন। আমি তখন প্রশিক্ষিত জব করতাম, প্রশিক্ষিত জবটাও ছেড়ে দিলাম। আর ওর আরেকটা যে প্রবলেম ছিল, মানে ও খুবই সন্দেহপ্রবণ, যে এর সাথে কথা বললা কেন, তার সাথে কথা বললা কেন। বাট আমি যখন জবে যাবো বা আমি একটা কিছু করবো, সেখানে তার বাধা। আমি ভাবতাম কি, যখন ওর মানে নেশা উঠতো, আমি ভাবতাম টাকা দিলে হি উইল বি, মানে টাকা, ওকে বাবা টাকা দিয়ে আসলে সবকিছু পাওয়া যাবে। মানে আমি যে কতটা ভুল বা কতটা বোকা ছিলাম, যাই হোক। তো ওই সময় তেমন কিছুই করতে পারিনি। তারপর জবটা ছেড়ে দিলাম। জবটা ছেড়ে দেওয়ার পরে বেবিটা আসলো। বেবিটা আসার পরে যখন 8 মাস হলো, আমি কখনো মানে ভালো কিছু যে খাবো, এটা আমার ওই সময়টাতে আমার ওই সৌভাগ্যটা হয়নি। এটা আমার আর্থিক সমস্যার কারণে বাবার ওইখানে করতে পারেনি। আর সবচেয়ে প্যাথেটিক যে ঘটনাটা, আমার এক বান্ধবী ছিল, আমাকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি একটা জবে ঢুকে যাও। একটা জবে আমি ঢুকলাম। ও সেখানে ফোন করে বাধা দিল, আমি সেখান থেকে চলে আসলাম। ও নিজে কি কোনো জব করতো? হ্যাঁ, ও নিজে জব করতো, একটা ধরতো একটা ছাড়তো, একটা ধরতো, মানুষের যে নেচারটা। তারপর যখন 8 মাসের মাথায়, তখন আমি কেন জবে গেলাম, আমি জবে যাওয়ার আগে ওকে বলেছি যে আসলে জবে যাই, বেবিটার অত খরচপাতি আছে, আমি একটা জবে যাই, যেহেতু তুমিও স্টেবল না। তো সেদিন
সন্ধ্যার সময় আসলো। ও এসে আমার উপরে মানে কি বলবো, মানে এতটাই মানে অত্যাচার করলো যে তালা দিয়ে আমার মাথায় বাড়ি দিল। ব্লিডিং, সো মাচ ব্লিডিং, নট অনলি দ্যাট, লাথি দিল। লাথি দেওয়ার কারণে আমার প্লেসেন্টটা নিচে নেমে গিয়েছে ফুল। তো আমার তখন মানে ওর মার কাছে যেয়ে বললো, মা আমি এই ধরনের কাজ করেছি। ওর মা কি করলো, সাথে সাথে করলো কি, চাদরটাকে নিয়ে ওয়াশ করে ফেললো যাতে মানে প্রমাণ না থাকে। তো তখন আমি তখন মনের ভিতরে আমার ভিতরটা জেদ চলে আসলো যে আসলে আগে যদি আমি বাঁচি দেন আদার্স কিছু, এইভাবে করে কখনো মানে কন্টিনিউ করা যায়। আপনাকে যে আচরণ করছে আপনাকে যেকোনো মেরেও ফেলতে পারে। ও এরকমই করতো। হ্যাঁ, তো যখন তখন আমি চলে আসার পর মা আর এখানে আসলাম। মা বাবাও খুব প্রচন্ড কষ্ট দিত আমাকে, প্রচন্ড। মানে কেন তাকে বিয়ে করলি বা বেবিটাই বা কেন নিলি, হোয়াট ইজ ইউর ফিউচার, তুমি কেন এই ধরনের কাজ করলা, তুমি তো লাইফটাকে আবার নতুন করে লিড করতে পারতা। হ্যাঁ, তো এরকম আমি বলেছি, মা আসলে আমি বিয়ে শাদী করবো না, চিন্তা ভাবনা করেছি ওই বেবিটাকে নিয়ে থাকবো, এই জন্য এরকম একটা ডিসিশন নিয়েছে, দেখি কি হয়। তারপরে 8 মাসের মাথায় যখন চলে আসার পরে এদিকে আমার ভাইয়ের বিয়ে। আরো একটা প্যাথেটিক ঘটনা যেটা কিবরিয়া ভাই যেটা আমাকে কন্টিনিউ, মানে আমি এই ঘটনাটা কখনোই ভুলবো না, যে আমার ফাদার, আমার মাদার, আমার এক খালু বলেছে যে ও যদি থাকে তাহলে আমার বিয়েতে আসবে না, আমাকে শিফট করলো আমার ফুপুর বাসায়। কেন, মানে আপনি থাকলে কেন তারা বিয়েতে আসবে না? আমি কেন বেবি নিলাম, আমি কেন অ্যাডিক্টেডকে বিয়ে করলাম, তাতে আমার খালুর পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সামাজিকতা সমস্যা হচ্ছে, এবং আমাকে তাই করলো, আমার ফুপুর বাসায় রেখে আসলো। আমি আমার ভাইয়ের বিয়েটা দেখতে পারিনি। তারপর মানে এভরি টাইম আমার কাছে মনে হতো আমার মা মানে যাই হোক মানে প্যাথেটিক কথাবার্তা বলতো, এভরিবডি। তারপর আমার বেবিটা হলো, হবার পরে আমার তখন বাঁচার কথা ছিল না, যেহেতু আমার প্লেসেন্টটা নিচে নেমে গিয়েছে, সিজারে হয়েছে, রাত 3টা বাজে আমার জ্ঞান এসেছে। আমি তখন কাউকে বিলিভ করতে পারছিলাম না, কারণ আমার বোন প্রায় বলতো যে তোর বেবিটাকে আমি কোথাও দিয়ে দেবো, পালক দিয়ে দেবো বা এখানে দিয়ে দেবো। বাট আমার বড়, আপনি কি আপনার যে প্রথম বর ছিল রুবেলের কথা বলছিলেন, ওকে ডিভোর্স দিলেন সেই সময় নাকি তারপর? আর পরে। তো তখন দেখেন, তখন আমি আসলে কি করব, আমি তখন আমার দুলা ভাইয়ের উপর ডিপেন্ড করেছে। দুলা ভাই, আমি ডাক্তারকে বলতেছে যে ডাক্তার মানে আই হ্যাভ টু সে সামথিং, যে আমার যদি যেটাই হোক আমার বড় দুলা ভাইয়ের উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম। কারণ আমি ধরে নিয়েছি যে আমি আর বাঁচবো না। যখন আমাকে মানে অজ্ঞান করা হলো, কারণ সিজারে সচরাচর দেখা যাচ্ছে যে যারটা শেষে দেখছে, আমার কিন্তু কোনো হুশ নেই, আমার রাত্র 3টা বাজে হুশ এসেছে, তো সেন্স ছিল না। তারপর বেবিটা হওয়ার পরে তখন আমি মানে জিদ করলাম যে আমি আর ওখানে যাব না, যত কষ্টই হোক আমি আমার বেবিটাকে নিয়ে থাকবো। তারপর বেবিটাকে নিয়ে মা আর এখানে মানে থাকলাম। এদিকে আমি জবে খুঁজে গেলাম। আমার বাবা তো বলতেছে তুমি বেবি নিয়ে আসছো, তোমাকে আমি কখনোই জায়গা দেবো না, তোমার বেবি খরচ কে দিবে। আর আরেকটা জিনিস যেটা, আমার বেবি ল্যাকটেশন পাচ্ছে না কারণ আমি ভালো কিছু খাইনি। হ্যাঁ, আমার কাছে টাকাও নেই। আমার ব্যাংকে তখন আমি প্রশিক্ষিত জব করতাম, প্রশিক্ষিত জবটা ছেড়ে দিলাম। 20,000 ছিল আমার ব্যাংকে, তার ভিতরে স্যালারি না, জমানো ছিল, ব্যাংকে জমা ছিল আপনার 20,000 টাকা দিলে ওই আপনার বায়োমিল 7 দিনই শেষ। কারো কাছে গিয়ে আমি পাচ্ছি না। তখন আমি কি করলাম, 21 দিনের মাথায় আমি চাকরিতে ঢুকলাম। আমি সম্পূর্ণ হাইড করলাম যে আমি একজন মা, আমার একটা বেবি আছে। আপনি এখানে আমার প্রশ্ন আছে, আপনি এমন কি জবে ঢুকলেন যেখানে আপনার হাইড করতে হলো যে আপনি মা এবং আপনার বেবি আছে? কারণ আমি আসলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবে ঢুকেছি। আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা হলো মানে সো টাফ একটা জব। এখানে সকাল থেকে শুরু করে রাত্র 9টা 10টা পর্যন্ত টাইম দিতে হয়। তো যদি ওরা শুনে যে আই হ্যাভ এ বেবি, তাহলে তারা ভাববে যে আমি এখানে সময় দিতে পারবো না। যার জন্য আমি যেখানে দিয়ে যখনই বলেছি আমার বেবি আছে, তারা সকলেই বলেছে আপনি বেবি আছে, এত ছোট বেবি। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার সিভিটাকে চেঞ্জ করা লাগবে। তারপর সিভিটাকে চেঞ্জ করে যখন আমি ঢুকেছি, তখন আমি গ্লো ফার্মাসিউটিক্যালসে ঢুকলাম। ওখানে আমি একটানা 3 বছর জব করলাম। তো জব করতে যে তখন এই যে ভদ্রলোক বসে আছে, তার সাথে আমার পরিচয় হলো। কবে পরিচয় হলো? ভদ্রলোকের সাথে পরিচয় হলো যখন আমার 2 বছর। ভদ্রলোক আপনার বল, ভদ্রলোকের কাছ থেকে একটু শুনি কিভাবে পরিচয়টা হলো ওনার সঙ্গে আপনার? মানে আপনারা দুজন একই ধরনের জব করতেন এবং তারপরে পরিচয় থেকে পরিণয়। এবং যেটা বলছিল যে উনি যাকে বিয়ে করেছিলেন প্রথমে, উনি তো ড্রাগ অ্যাডিক্ট ছিলেন এবং ওনার একটা বেবিও ছিল, এটাও আপনি জানতেন না? বিয়ে করার পরে জেনেছেন না বিয়ে করার আগে? এই মিথ্যে বলো, বিয়ে করার আগে জেনেছি। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে শুনি কাহিনীটা কি ছিল।
ওকে, মানে কাহিনীটা আসলে কি ছিল? আচ্ছা, কাহিনীটা যেটা ছিল, তো যখন মনে করেন তারপর যখন আমার বেবিটাকে আমি দেখতে দিইনি ওকে, কারণ যে বেবি শিক্ষিত ওরা দেবে না, সেই বেবি দেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার শাশুড়ি এবং আমি একটু জিদি টাইপের, আমি ওকে বলেছি যে পৃথিবীতে এমন অনেক বেবি আছে যাদের কোনো পরিচয় নেই, তারা জর্জ ওয়েস্টার হয়ে বেঁচে আছে। আমার বেবি যদি আমার পরিচয় বাঁচতে পারে, ওয়েল এন্ড গুড, বাট সে ছেলে হোক বা মেয়ে হোক, এটা দেখার কোনো রাইট আপনাদের নেই। এবং তারা আদৌ কোনো খরচপাতি আদৌ অব্দি এখনো পর্যন্ত দিচ্ছে না। যখন ও জানতো, ইচ অ্যান্ড এভরিবডি জানতো যে নাহার ইজ আনম্যারিড, অনেকেই ঘুরতো এনআরকিবি করার জন্য, নট অনলি দ্যাট, আমার হাজবেন্ডও ঘুরতো। তো যখন বিয়ে করার ঠিক 1 মাস আগেই আমি ওকে বলেছি, হ্যাঁ, নট অনলি দ্যাট, ও কিন্তু আমার বেবিকে দেখেছে, বুঝছেন, একটু বড় সাথে আর কি, যে বেবিকে দেখে আসছে এবং আমার বেবি ওকে আবু বলে ওটাকে। ওকে, না ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে আপনি জানতেন বিয়ের পরে জেনেছেন বা বিয়ের আগে জেনেছেন, এটা কি আদৌ আপনার জন্য কোনো ম্যাটার, মানে কোনো বিষয় কিনা? যে আসলে এটা আমার জন্য কোনো ম্যাটার না। ওকে, ফাইন। আসলে আমাদের বিষয়টা জানা দরকার ছিল। আমরা গল্পের আরো সামনের দিকে যেতে চাই, যেটা বলছিলেন। তারপর জব ঢুকলাম, এবং 3 বছর আপনি যেখানে জব করলেন সেটাই আপনার শেষ পর্যন্ত, এরপরে আপনি অন্য কোথাও সুইচ করেনি বা সুযোগও হয়নি, ওই কোম্পানিতেই আপনি কাজ করেছেন লাস্ট পর্যন্ত? ওই কোম্পানিতে কাজ করেছি। তো আমাদের আবার মানে জবইটা কি, ধরেন ওয়েল স্যালারি পেলে মানুষ মানে সুইচ করে আস্তে আস্তে উপর দিকে যায়। তো গ্লোবের থেকে ভালো আমি অপরচুনিটি পেলাম সানফি অ্যাভেন্ডিস। আমি কিন্তু সম্পূর্ণ আর্টস ব্যাকগ্রাউন্ড, আমাদের এই সমস্ত প্রফেশন হয় কি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে। তো দেখা যাচ্ছে যারা নাকি একটু ছোট কোম্পানিতে, ওরা সায়েন্স বা আর্টস এটা দেখে না, ওরা ট্রেনিং দিয়েই নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রেনিং দিয়ে ওরা নেয়। তো যখন ও এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন মনে করেন যে বড় বড় কোম্পানিতে তারা নিয়ে নেয়। তো যখন দেখলো যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স, দেন আই উইল গো দ্য সানফি অ্যাভেন্ডিস। তো সানফি অ্যাভেন্ডিস যেতে আমি ভালো মনে করলাম জিএসকে, গ্লাক্সোস্মিথক্লাইন। গ্লাক্সোস্মিথক্লাইনে আমি যখনই জয়েন করলাম, তো আসলে এই পরিবেশটা জয়েন করার পর দেখলাম যে আমার জন্য আসলে একটা বিরূপ পরিবেশ। ওকে, আমরা আসলে গল্পের শ্রোতা এই পর্যায়ে আপনাকে বলি, আমরা জয়েন করলেন, সেখানেই মূল ঘটনাটা আসলে ঘটেছে। আমরা সেই দিনের গল্পগুলো আপনার কাছ থেকে থ্রুলি শুনতে চাই। জি। তো যখন আমি গ্লাক্সোতে জয়েন করলাম, তো জয়েন করার পর আমার এক কলিগ ছিল, আমার পোস্টিং হলো ল্যাবিট। আমি কাজ করি ল্যাবিট স্পেশালাইজড, না ল্যাবিট ডায়াগনস্টিকে, আর আমার কলিগ কাজ করে ল্যাবিট স্পেশালাইজড। আমার হাজবেন্ডের টেরিটরি একই জায়গায়, ও কাজ করে ল্যাবিট স্পেশালাইজড। তো স্পেশালাইজড আর ডায়াগনস্টিক দুটোই পাশাপাশি ধানমন্ডি, আমাদের জন্য সুবিধা হলো যাতায়াতের জন্য। তো আমি যখন জয়েন করার পর থেকেই এই লোকটা মানে আমাকে খুব একটা বেশি ভালোভাবে গ্রহণ করেনি। কোন লোকটা ভালোভাবে গ্রহণ করেনি? সঞ্জিত। উনি কে আসলে? উনি আসলে হলো গিয়ে আমার মতে একজন রিপ্রেজেন্টেটিভ। উনি 10 বছর যাবত মানে বুড়া রিপ্রেজেন্টেটিভ গ্লাক্সোতেই আছে। আচ্ছা, আমরা প্রতিষ্ঠানটির নাম একটু হাইড করতে চাই। আপনি যেটা বলছিলেন যে সঞ্জীব, মানে সঞ্জিত কুমার, উনি আপনার সাথেই কাজ করতেন এবং 10 বছর যাবত ওই জায়গাতে, মানে আপনার সিনিয়র তিনি। আমার সিনিয়র তিনি। ওকে। তো উনি জয়েন করার পর বললেন, মেয়ের এই প্রফেশনে আসছে, মেয়েরা কেন এই প্রফেশনে আসবে, মেয়েরা কেন এই করবে, আপনারা তো জাস্ট প্রেসক্রিপশন বের করবেন, কেন সেল করবেন, কেন ই করবেন, এরকম, বা চলেন একটু চা খেয়ে আসি, একটু নিচে যাই, বা একটু লিফট, যেটা আমার আসলে টোটালি ভালো লাগতো না। তো এরকম সে প্রায় করতো। সে কেন করতো আমি জানি না। তো আমার প্রিভিয়াস বস যে ছিল, সে ছিল হলো কি তারেকুল ইসলাম। তো হি ওয়াজ সো মাচ জেন্টলম্যান, খুবই ভালো, খুবই ভদ্র। তো তারেক স্যার আমার এই ব্যাপারটা জানতো। জানার পর তারেক স্যার অসংখ্যবার এটা নিয়ে মনে করেন যে আমার বলেছে যে আপনি ওনাকে ওনার মতো করে কাজ করে দেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার। আচ্ছা। তো উনি বললো যে এই তারেক তো থাকবে না, টুডে অর টুমোরো এই তারেক তো থাকবে না। আমরা কেউ জানি না, বাট সে ঠিক জানে যে তারেক থাকবে না। বুঝতে পেরেছেন? নোবডি জানে। হ্যাঁ, তারপর আমার এদিকে চাকরি কনফার্মেশন হয়ে গেল, সেল ভালো, আমি ঢোকার পরই 100% সেল করলাম, অ্যাচিভমেন্ট করলাম, আমার মানে চাকরি কনফার্মেশন হয়ে গেল। কনফার্মেশন হওয়ার পর আমি কনফার্মেশন হয়েছি, এতে ওরা খুব জেলাসি। কেন তারেক জানলো না, আসলে তারেক কি বড় একটা ভুল করলো, তারেক ওদেরকে কেন কনফার্মেশন দিল। তো কনফার্মেশন হলো, 6 মাসের মধ্যে কনফার্মেশন পেয়ে গেলেন। হ্যাঁ, 6 মাসের ভিতরে কনফার্মেশন পেয়ে গেলাম। নট অনলি দ্যাট, আমি ইনসেন্টিভও ধরে ফেলেছি। আমার প্রেসক্রিপশন শেয়ারও ভালো, সব ভালো, ইচ এন্ড এভরিবডি সবই ভালো। তারপর আমার বসটা যখন ট্রান্সফার হয়ে চলে গেল, আমি খুবই প্যাথেটিক পেলাম যে আসলে আমার কাছে মনে হলো আমার একটা বড় ভাই আমার কাছ থেকে ছুটে গিয়েছে। তবে স্যার আসলে আপনি চলে গেলেন, আমার জন্য মনে হয় একটু টাফ হয়ে যাবে এখানে কাজ করার। বাট উনি আমাকে কি বলেছিল যে না, আপনি ট্রান্সফার নিয়ে নেন, ইউ উইল নট স্টে হেয়ার। আমি তখন বুঝিনি আসলে কেন এই ইঙ্গিতটা সে দিল। তো সে এখান থেকে ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়ে যাওয়ার পর নতুন এক বস আসলো, ওনার নাম হলো গিয়ে তাপস কুমার সাহা। উনি চিটাগং এ ছিল,
এদিকে আবার আমার ফাদার মারা গেল, আমার বাবা মারা গেল। কিভাবে আমার বাবা মারা গেল, আমি ছুটি নেইনি। আমি ভেবেছি যে যেহেতু আমি কোম্পানিতে আছি, মানে নর্মালি 3 দিন ছুটি করে আমি সাথে সাথে চলে আসছি। আমি চাকরিটাকে প্রায় মানে বেশি দিয়েছিলাম, প্রাধান্য দিয়েছিলাম, বা ফাঁকি ঝুঁকি এটাকে আমি করিনি। তারপর এই জিনিসটা করার পর যখন তাপস কুমার শাহ এসে প্রথম দিন আমাকে বলতেছে যে নাহার, আমি চিটাগাংয়ে থাকতে শুনেছি ইউ আর এ গুড প্লেয়ার, বাট আই ডু নট নো যে আসলে সে আমাকে কি ইঙ্গিত করলো, হোয়াট ডাজ হি মিনস ইউ আর এ গুড প্লেয়ার, ইউ আর এ গুড প্লেয়ার। আমি জাস্ট অ্যাভয়েড দিস, যে আসলে কি বললো, হয়তো বা এইভাবেই বলেছে। এরপর বৈদ্যনাথ নামে আরেকজন, ও আমাদের আস্তে আস্তে কিন্তু ইনভলভ হচ্ছে, বাড়তেছে। মানে আপনার ক্ষতিকর, আপনাকে যারা ক্ষতি করেছে তাদের সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়ছে। প্রথমে ছিলেন সঞ্জিত, তারপরে আসলেন আপনার স্যার, কি যেন নাম বলেন, মানে তাপস কুমার সাহা, এবং তারপরে আরো একজন বৈদ্যনাথ। ওরা আসলে এসে এই বাড়লো, পরিবেশটা বাড়লো। বাড়ার পরে তারপর আমাকে মানে উঠতে বসতে প্রায় যে আসলে যদি বসের কথা শুনেন বা আমাদের কথা শুনেন, ইউ উইল গেট প্রমোশন, স্ট্রি করতে পারবেন, নানান রকম প্রলোভন। তো আমি প্রায় মানে অ্যাভয়েড করতাম। আমি আমার হাজবেন্ডকে বলতাম না, কারণ ও হয়তো বলবো যে চাকরিটা ছেড়ে দাও, যেহেতু এখানে আমার বাইরে যাওয়ার একটা প্রমোশন বা একটা আসছে যে অ্যাচিভার। নট অনলি দ্যাট, আমি জয়েন করার পর ইয়ারলি অ্যাচিভার হয়ে গিয়েছে, 6 মাসের মাথায় আমি ইয়ারলি অ্যাচিভার হয়ে গিয়েছি। তো এই সবকিছু মিলিয়ে দিলে আমি আর কি বলতাম না, আমিও হাইড করে, আমার কিছু দোষ আছে, আমি হাইড করে যেতাম। তো যাই হোক, তারপরে এরকম করতে করতে একদিন ওদের এইটা এত পর্যায়ে বেড়ে গেল, আস্তে আস্তে বেড়ে গিয়েছে, যখন দেখছে যে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। তা আমাদের পিকনিক হলো, পিকনিকে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে গিয়েছি। আমি আবার খুব ভালো ডান্স করতে জানি। তো আমার হাজবেন্ড গান গিয়েছে, আমি ডান্স করেছি, এটা ভিডিও করেছে। আপনি গানও গাইতে পারেন, টুকটাক গান গাইতে পারেন নাকি? টুকটাক গান গাইতে পারি। আচ্ছা, ওরা সেটাকে ওরা ভিডিও করে ম্যানেজমেন্টের কাছে বলেছে যে দেয়ার আর আসলে লোয়ার ক্লাস, ওরা নাচ গান করে বিজনেস বা এই যেতে একটা কিছু, যেটা করে আমাকে আর কি কালার করার চেষ্টা করেছে, অপচেষ্টা আর কি। বিজনেস করে বলতে আসলে কি বোঝাতে চেয়েছে, আমি আপনার কাছ থেকে জানতে চাই আসাদ। মানে বিজনেস বলতে আসলে কি বলতে চেয়েছে, আপনার কি মনে হয়? আসলে ওরা মানে বিজনেস বলতে যেটা বোঝাতে চেয়েছে, যে আপনারা হয়তো সিনেমায় দেখেছেন যে ওই নায়ক গান গায়, তারপরে নায়িকা নাচে, পয়সা টয়সা উঠে ব্যবসা বাণিজ্য করে এটসেট্রা। এছাড়া আরো বিভিন্ন ধরনের রাজাবাজে যে বিজনেস গুলো আছে, জাস্ট এগুলো মেন করতে চেয়েছে ওরা। মানে হয়তো বা এরকম যে ক্লায়েন্ট হিসেবে এখানে আপনি কাজ করেন, বা মানে কি বলা যেতে পারে ব্রোকার হিসেবে এখানে আপনি কাজ করেন, এবং আলটিমেটলি আপনার ওয়াইফকে আপনি ব্যবহার করছেন বিভিন্ন জায়গায়। ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই গল্পের। তো এরকম একটা কিছু মিন করেছে। তারপর তারিখটা ছিল মেবি 20-22 তারিখ, আমার 4 তারিখ ছিল। 4 তারিখে আমাদের মিটিং ছিল। তো আমাদের তো আসলে সেল করতে হয় একটা প্রোডাক্টের উপরে তারা দেয় ডিসকাউন্ট দেয় অনেক সময়। তো ডিসকাউন্ট হয়েছে, আমি আমার বসকে বললাম, স্যার তো ডিসকাউন্ট দিয়েছে, আমি কি প্রোডাক্টটা সেল করবো? This track was downloaded from fusionbd.com. তো বস বললো যে হ্যাঁ ঠিক আছে করেন। তো আমি আমার মোবাইলে সেদিন সমস্যা, অটোমেশনের সমস্যা। তো সমস্যা দেখে আমি যে বৈদ্যনাথকে বললাম কি দাদা, আপনার মোবাইল থেকে আমি এটাকে পাঠিয়ে দিই। তো বৈদ্যনাথ বললো ওকে দেন। আমি পাঠিয়ে দিয়েছি। আমি ভেবেছি যে অর্ডারটা যায়নি, বাট অর্ডারটা সেদিন গিয়েছে, অটোমেশনে ছিল 100-200 বক্স। দোকানদার ডিসকাউন্ট দেখে উনি সব রেখে দিয়েছে। এখন ওরা তো অনেক যাবত ক্লু খুঁজছে, বুঝছেন, যেকোনো ভাবে হোক একটা সুবিধা আদায় করার জন্য। এখন মনে করেন যে আমাদের আসলে আমি যদি এটা ওপেনলি না বলি, তাহলে তো দর্শকরাও বুঝবে না যে আসলে জিনিসটা কি। যেমন ধরেন আমাদের টার্গেট দেয়, ছেলে মেয়েদের টার্গেট দেয়, স্কোয়ার বিক্সিংকো বা ব্র্যান্ডটা যেখানে বলেন। তো টার্গেট দিলে হয় কি, অনেক সময় ডিসকাউন্ট দিয়ে দেয়। ডিসকাউন্ট দিলে হয় কি, আপনার কেমিস্ট্রিটা বেশি রেখে দেয়। আবার অনেক সময় হয় কি যে ছেলে মেয়েরা সেল করতে পারতেছে না, যে চাকরিটা টিকবে না, তখন তারা কি করে, মিডফোর্ডের পার্টির সাথে কমিউনিকেশন করে তারা ওখানে সেল করে দেয়। তো এখন তারা বলে যে মিডফোর্ডের পার্টির কাছে সেল করলে হবে কি, প্রেসক্রিপশন কমে যাবে, ডিমান্ড কমে যাবে। আসলে এটা রং, এটা করা যাবে না। ওরা ম্যানেজমেন্টকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে আমি মিডফুড পার্টির কাছে সেল করেছি, বাট আমার কেমিস্ট লিখিত দিয়েছে মজুমদার ফার্মেসি, যে আমি সব রেখেছি। আমি তাকে যে এটাও দেখিয়েছি, এবং উনি আমাকে একটা শোকজ চিঠি দিয়েছে, যে চিঠিতে কিনা লেখা ছিল যে যখন 50 বক্স আমি প্রায় ট্যাবলেট সেল করি, তখন সে আমাকে ফরবিডেন করেছে যে আপনি আর সেল করেন না। বাট আমি সাথে সাথে আমার সিডি স্যারের কাছে যে দেখিয়েছি, স্যার দেখেন একই দিনে 2-3 বছর হয়েছে 100, তাহলে সে আমাকে কি করে করলো।
সিডি স্যার বললাম ব্যাপারটা দেখছি। আমি বললাম স্যার সঞ্জিত কিন্তু আমাকে ডিস্টার্ব করে, প্লিজ লিখিত অভিযোগ দিলাম। আপনার কোম্পানিতে আপনি প্রথম লিখিত অভিযোগ দিলেন সঞ্জিতের বিরুদ্ধে? হ্যাঁ। ওকে, আপনি কি উল্লেখ করলেন আপনার লিখিত অভিযোগে? লিখিত অভিযোগে বলেছি যে ও আমাকে ডিস্টার্ব করে, আমি কোথায় আছি, কি করছি না করছি। নট অনলি দ্যাট, ও আমাকে ব্যাড প্রস্তাব পর্যন্ত দেয়। আচ্ছা দেখেন, তাহলে কোম্পানি তার বিরুদ্ধে কি অ্যাকশন নিল? কোম্পানি তার চাকরি না খেয়ে কোম্পানি তাকে ট্রান্সফার করলো জামালপুর। আচ্ছা, সঞ্জিত জামালপুরে ট্রান্সফার হয়ে গেল, মানে কিছু একটা অ্যাকশন নিয়েছে কোম্পানি। হ্যাঁ, যে অ্যাকশনটা নিয়েছে তাও এটা জাস্ট ওয়াজ এ আই ওয়াশ, আদারওয়াইজ নাথিং। তারপর তাপস কুমার কি করলো? সঞ্জিতের ট্রান্সফার শেখালো, সঞ্জিতকে ট্রান্সফার করলো কোথায়? ল্যাবিট থেকে কলাবাগান। তাহলে কি বলবেন? ইট জাস্ট ওয়াজ আই ওয়াশ, আর কিছু না। নট অনলি দ্যাট, আমি তারপরে যে বললাম যে তাপস বা বৈদ্যনাথ ইচ এন্ড এভরিবডি আমার সাথেই করতেছে, স্যার সামথিং হ্যাজ, কিছু একটা রং, প্লিজ আপনারা এই করেন। আর আপনি ইনভেস্টিগেশনে যাবেন, আপনার ইনভেস্টিগেশনে যাচ্ছে না, যেখানে আমার ওষুধ পড়ে আছে তারা মানে কোনো কিছু না। ওই যে আমাদের সিস্টেম আবার কি, মানে বস যে রিপোর্টটা দিবে, মানে চাকরির যে সিস্টেমটা, যে আসলে অফিসের যারা আছে তারা তো কেউ ফিল্ডে যায় না, বস দিবে আরএসএম কি রিপোর্ট, বসের রিপোর্টই 100%। ইমিডিয়েট বসের রিপোর্টই আসলে ইমিডিয়েট বস যা বলবেন সেটাই আসলে কথা। ওকে, আর আপনার ইমিডিয়েট বস কি ওনারাই ছিলেন, এই বৈদ্যনাথ, সঞ্জিত এবং তাপস কুমার? আর আরেকটা জিনিস যেটা, তাপসের বস ছিল সিরাজুল। ওকে, আচ্ছা, সিরাজুল আবার কি করেছে? এই সিরাজুল হলো গিয়ে জোনাল সেলস ম্যানেজার, তার পক্ষে যারা থাকে সে ঢাকার বাহির থেকে সবগুলোকে এখানে নিয়ে এসছে তার বিপক্ষে। ও যে তারেকুল ইসলাম, হি ওয়াজ এ জেন্টলম্যান। নট অনলি দ্যাট, আরো যারা যারা ছিল সবগুলোকে ঢাকার বাইরে পাঠাই দিল। অফিস পলিটিক্স আমরা জরুরি মনে হচ্ছে ওদিকে না যাই। তো আপনি যখন প্রথম যেটা হচ্ছে কমপ্লেইন করলেন, অভিযোগ দিলেন আপনার অফিসে, এবং তারপরে ঘটনাটা আসলে কি হলো? আচ্ছা, পরিবর্তনটা কোথায় দেখলেন? তারপরে আমি কোনো পরিবর্তন পাইনি। এরপরে ওদের মানে কমপ্লেইন করাতে ওরা আরো বেশি বেপরোয়া হয়ে গেল। আচ্ছা, রাফ এন্ড টাফ হয়ে গেল ওরা, মানে আমার বিরুদ্ধে যে কমপ্লেইন করেছি রাফ এন্ড টাফ। তো আমাকে 25 তারিখে ডেকে নিয়ে গেল। 25 মার্চ মানে শ্রোতা যারা আছেন তারা বুঝতেই পারছেন, মাত্র মাস খানেক আগের ঘটনা। জুলাই মাস চলছে, মার্চ না, তাহলে তো 2-3 মাস আগের ঘটনা। জি, আমাকে ডেকে নিয়ে গেল, আমাকে বললো যে, এবং সেটা ওরা এরপর থেকে আমাকে ওদের ফোন থেকে ফোন করে না, ওরা আদার্স নাম্বার থেকে ফোন করে, যাতে আপনি ফোনের রেকর্ডটা না রাখতে পারেন, ফোনের রেকর্ডটা না রাখতে পারি। তো আমাকে বললো মিটিং আছে, অফিসে আছেন। আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ওনা মাঝে মাঝে একবার আমাকে বলেছে আপনি রিজাইন দেন, যখন ওই যে ওটা সেই তাপস মানে আপনার বস। ওকে, আমার বস। হ্যাঁ, ওই যে প্যারাপ্যারালিটা নেই, যেটা নিয়ে আমি ই করলাম। আমি বলেছি হোয়াই, আমি কেন রিজাইন দেবো? ইউ উইল স্যাক মি, নট আমার কি ফল্ট? আপনি আমার ফল্ট দেখে আপনি আমাকে কি করবেন? আমি কেন কি করবো? আপনি আমাকে স্যাক করবেন? তো এই কথা বলতে আমি তখন দেখলাম যে তাপসের চেহারা বিমর্ষ হয়ে গিয়েছে। আমি চলে আসছি, আমি আর কোনো কথা বলিনি, আমি আমার মতো অ্যাজ ইউজুয়াল অফিস করতেছি। তারপর 25 তারিখ তারা আমাকে ইনভিটেশন করলো অফিসে আসেন। আচ্ছা ঠিক আছে, অফিসে গেলাম। আমাকে 2টার দিকে বা 3টার দিকে আনুমানিক এরকম হবে ফোন করলো, আমি গেলাম। তো যাওয়ার পরে আসলে বেসিক্যালি হয় কি, 3টা-4টার পর আমাদের অফিসে কেউ থাকে না, নোবডি, কেউ থাকে না। তো আমি যাওয়ার পর দেখি ওই 3 জেন্টলম্যানই আছে অফিসে। আচ্ছা, আমাদের ডিরেকশন স্যারও নেই। তো ওরা পায়চারি করছে, আমাকে বললো যে স্যার ভিতরে আছে, আপনি যান। তো আমাদের অফিসের যে 110 ল্যাবরেটরি আমি বসতাম, ওইখানকার সিস্টেমটা হলো গিয়ে 3টা-4টা টেবিল আছে, 3টা-4টা টেবিলে বসগুলো বসে, আর আরেকটা রুম আছে যেটা গ্লাস দিয়ে ঢাকা, থাই গ্লাস দিয়ে ঢাকা, যেটার ভিতরে বা বাহিরে কি হচ্ছে কেউ দেখবে না, বোঝা যায় না। সেটা হলো গিয়ে জোনাল সেলস ম্যানেজার সেই সিরাজুল ইসলামের রুম। আমাকে সেই রুমে ডেকে নিয়ে গিয়েছে। আমার বস তো না, ওই সঞ্জিত বললো, আমি ভিতরে গিয়েছি। সঞ্জিত বাহিরে তারা মানে পাহারা দিচ্ছে, আর তার বাহিরে আরেকটা দরজা আছে যেখানে বৈদ্যনাথ পাহারা দিচ্ছে। তো যাই হোক, আমি আসলে ডেকে নিয়ে গেল বলতে কি, যখন ওই স্যার রুমে আপনি যান বলার পরে আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়েছে। হ্যাঁ, আমি তখন যে ওই ভদ্রলোকের উপরে যে ভদ্রলোকটা ছিল তাপস কুমার সাহা। তো আসলে যাই হোক, ওই সময় রাফ এন্ড টাফ একটা কিছু আমার সাথে হয়েছে, যেটা আসলে বুঝে নেওয়া যায় আর কি, বলা যাবে না আর কি। একটা মেয়ের সাথে যে ধরনের বা ওই ধরনের একটা কিছু হয়েছে, হওয়ার পর যখন দেখেছি আসলে সিচুয়েশন যে আদার্স কিছু হয়ে যাচ্ছে, তখন প্লিজ নাহার, যে এটা হয়েছে প্লিজ আপনি এটা আসলে। আপনি কি করলেন সেই মুহূর্তে? আমি সেই মুহূর্তে তো আমার চোখ মুখ মানে গরম হয়ে গেছে। আমি চিৎকার করে ওঠার সাথে সাথে মানে ওরা ইতস্ত হয়ে দেন, প্লিজ যা হয়েছে যে প্লিজ নাহার, বাহিরে যে কাউকে বলিয়েন না, হ্যান্ড ইট।
আমরা হ্যান্ডেল করবো বা ভুলে যান, কিরকম একটা সান্ত্বনা করার চেষ্টা করছিল। এরকম একটা কিছু। আমি তখন চলে আসলাম, চলে এসে আমার হাজবেন্ডকে কিছু বলিনি, বাট আমার মনটা আর কি খারাপ বা এরকম। আমার হাজবেন্ড হেল্পফুল, এটা সত্য হেল্পফুল, সো মাচ। আপনাকে কিছু বলেনি কিন্তু আপনি জিনিসটা জেনেছেন। আমরা একটু আসাদের কাছে আসতে চাই। আপনি এই ঘটনাটা জানলেন কিভাবে? আপনার ওয়াইফের উপর যে টর্চারটা হলো অফিসে, ফার্স্ট টর্চার যেটা বলি আমরা। ও আসলে 25 তারিখের যে ঘটনা বিকালে ঘটছে, ওটা কিন্তু আমাকে 26 তারিখে সন্ধ্যার পরে বলছে। কিভাবে বললো? প্রথমে তো বলতে চান, উনি বলছেন না, প্রথম বলেনি। আমি যখন মেজাজ খারাপ হয়ে আসলাম বাসায়, এসে দেখি যে ও কান্নাকাটি করতেছে। মেজাজ খারাপ আপনার কেন হলো? যে আমি সকাল থেকে ওকে পাচ্ছি না, ফোন বন্ধ। হ্যাঁ, তারপরে এদিকে আমি সন্ধ্যার দিকে জিডিও একটা করে আসি শাহবাগ থানাতে। তারপরে সারাদিন বন্ধ, ওর মার বাসায় যায়নি, বোনের বাসায় যায়নি, আমার কোন রিলেটিভের বাসায় পাইনি। না পাওয়ার কারণে তো আমি আর কি মেজাজ টাজাজ খুব খারাপ হয়ে গেছে। আমি আসছি বাসায়, এসে দেখি ও কান্নাকাটি করতেছে। তো আমার মেজাজ কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। তারপরেও আমাকে বেশ সান্ত্বনা মানে শান্ত করে তারপরে বললো, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি আসলে কার কাছে যাব, আমার তো হেল্পার তুমি স্যার আর কেউ নেই। তো যাই হোক, পরে আর কি এই ঘটনাগুলো বললো। 25 এবং 26 2 দিনের ঘটনাই আমাকে বললো। ওকে, আপনি আপনার বরের কাছে প্রথমে এই ঘটনাটা বললেন। বর্ডার, যেহেতু আপনারা দুজন ব্যাপারটা জেনে গিয়েছেন, সুতরাং সিদ্ধান্ত আপনারা পরবর্তীতে কি করতে যাচ্ছেন সেটাও আপনারা দুজনে মিলে নিয়েছিলেন। সিদ্ধান্তটা কি ছিল নাহার? আচ্ছা, তো 25 তারিখের পরে 26 তারিখ আমাকে বললো না। দেখেন ওরা মানে কতটা রিকলেস, আমি সেটা বলছি যে 26 তারিখে আবার আমাকে মানে ফোন করে বললো যে রেলি আছে 8টা 8:30 দিকে রেলি আছে, আমরা রেলি করবো। তো আমরা ওষুধ কোম্পানি হয় কি, পয়লা বৈশাখ, তারপর মানে অকেশনাল ডে গুলোতে, আদার্স ডে গুলোতে আমরা ডক্টরদেরকে গিফট দিই বা কোনো সেমিনার করি, হয়তো মেবি। তো আমার এক ডক্টর আছে, আমাকে খুব সাপোর্ট দেয়। তো ডক্টরটার নাম হলো ডক্টর কৃষ্ণকান্ত। উনি আমাকে প্রচন্ড সাপোর্ট দেয়। উনি কি আপনার সেম কোম্পানি, মানে একই কোম্পানি? না, উনি হলো একজন ডাক্তার। হ্যাঁ, উনি আমাকে খুবই মানে অ্যাজ লাইক আমাকে খুব চুজ করে বা মেয়ের মতোই উনি আমাকে প্রচন্ড সাপোর্ট দিত। আমাকে সেই ডাক্তারের কথা বলে আমাকে নিয়েছে। তো আমি যেয়ে দেখি যে আসলে সেদিন সেই ডাক্তার বসেনি। তো ডি ব্লক আর হলো কি নিউক্লিয়ার মেডিসিন, দুইটা একই সাথে অ্যাডজাস্ট করা বিল্ডিং। ওই বন্ধের দিন, শনিবার দিন এবং বন্ধের দিনগুলোতে নিউক্লিয়ার মেডিসিনটা বন্ধ থাকে। ওরা এটা জানতো যেহেতু এটা প্ল্যান করা। ওরা আমাকে ডি ব্লক দিয়ে বলেছে উপরে উঠতে। আমি ডি ব্লক দিয়ে 5 তলা দিয়ে ওই বিল্ডিং এ যাওয়া যায়, 5 তলা বা 7 তলায়। হ্যাঁ, আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখি যে ডক্টর চেম্বার বন্ধ। ঠিক আছে, না তাহলে চলো একটু চা খেয়ে আসে। ওরা আগে কে বললো আপনাকে চা খাওয়ার কথা? 3 জনে মিলেই? হ্যাঁ, 3 জনে মিলে। 3 জন সবসময় একই সাথে ঘোরাফেরা করতো? হ্যাঁ, একই সাথে ঘোরাফেরা করতো। তারপর আর একটু উপরে যখন গেলাম তখন দেখি যে কেচি গেট লাগানো। তখন আমি বুঝেছি যে আসলে আমি দৌড়ে যখন করতে গিয়েছি তখন আমার পিছ থেকে আমাকে ধরার পর যাই ওদের সাথে ধস্তাধস্তি হওয়ার পর আমার জামা ছিঁড়ে গিয়েছে, আমার মোবাইলটা ছিল, মোবাইলের পার্সটা আবারও ধস্তাধস্তি, মানে আবার একদিনের ডিফারেন্স আপনি দ্বিতীয়বারের মতো এক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হলেন। একরকম হলাম। নট অনলি দ্যাট, সেদিন ওরা আমার মোবাইলটা ছিনতাই করে নিয়ে গেল, আমার পার্সটা ছিঁড়ে মোবাইলটা নিয়ে গিয়েছে। এইদিকে আমার হাজবেন্ড আমাকে খুঁজে পাচ্ছে না বোধে। তখনও ওই 26 তারিখে এসে আমি ওকে সব বললাম। বলার পরে আমি বললাম জব ছেড়ে দেবো। তো এদিক দিয়ে কিন্তু আমার স্যালারিও দেয়নি। আচ্ছা, আমার কিন্তু স্যালারিও দেয়নি, আমার স্যালারি তারা হ্যাং আপ করে রেখেছে। তো তারপর আমি বললাম ঠিক আছে, আমি জবটা ছেড়ে দেবো। ও আমার হাজবেন্ড বললো তুমি চলে আসলে এটা তো কিউর হলো না, এটা সলিউশন হলো না, একটা সলিউশন করে আসো। আর এই সঞ্জিতদের নেচার এরকম যে এর আগে আরেকটা মেয়ে জয়েন করেছিল, ওই মেয়েটার সাথে সেম ব্যবহার করেছে ওই লাইব্রেরির 7 তলায়। তো ওই মেয়েটা জব ছেড়ে যাওয়ার সময় বলে দিয়েছে। তারপরেও দেখেন ম্যানেজমেন্ট ওর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়নি। আচ্ছা, যাই হোক। তো তখন আমরা যখন থানায় গেলাম মামলা করতে, আমার হাজবেন্ডের মামলাটা তারা নিল না নেওয়ার পরে আমার হাজবেন্ডের এক মানে চাচা আছে, ওকে দিয়ে আমরা তখন মামলাটা দায়ের করলাম। মামলাটা দায়ের করার পরে যেই মামলাটা 90 দিনের মাথায় শেষ হবার কথা, ইট ওয়াজ সো মাচ প্যাথেটিক। টাকা থাকলে এভরিথিং ইজ পসিবল। ওরা সেই মামলাটা 11 দিনের মাথায় এফআরটি দিয়ে দিল। নট অনলি দ্যাট, যেই ঘরটাতে আমার সাথে হ্যাস্তন্যস্ত হয়েছে তারা সেই ঘরটা বাদ দিয়ে পুলিশ শাহবাগ থানাতে ওরা 7 লাখ টাকা খেয়েছে। 7 লাখ টাকা খেয়ে ওরা মনে করেন ওই রুমটা বাদ দিয়ে আদার্স যে রুমটা ওইটা নিল। আর বলল যে দেখিয়েছে যে আমি মোবাইল তাদের কাছে জমা দিয়ে দিয়েছি। বাট আমি কিন্তু মোবাইল জমা দিইনি। আমি তাদের কাছে মোবাইল যে ছিঁড়ে নিয়েছে পার্সটা, সেটাও আমি তাদেরকে দেখিয়েছি। তো ওরা খুব দ্রুত দিয়ে দিল। আমি যখন বললাম যে আপনি তো আমার সাক্ষী নিলেন না, আমার হাজবেন্ডের সাক্ষী নিলেন না, আমাদেরকে কল করলেন না, ইভেন যেখানে একটা সাক্ষী আছে, যে সাক্ষীটা 26 তারিখে আমাকে নিজে সিএনজি ঠিক করে দিল, আপনি তারও সাক্ষী নিলেন না। তখন পুলিশ আমাকে বলে কি যে শুনেন, কখনো কি শুনেছেন যে পুলিশ কনস্টেবল এবং আদার্স লোকজন মিলে একজনের সাথে বিহেভ মানে রাফ অ্যান্ড টাফ বিহেভ করে?
আমি তখন তাকে বলেছি, কখনো কি শুনেছেন গ্রামের মোড়ল একা গিয়েছে একটা মেয়ের সাথে রাফানটা বিয়ে করতে? আপনারা পুরুষটা তো সবাই মিলেই করেন, আবার আমি একটু ভাগ খাইলাম, তোর একটু ভাগ দিলাম, আপনি কেন এই কথাটা বললেন? আমি যখন এই কথাটা বলেছি, বলার পর সে কোনো উত্তর দেয়নি। আপনি কিভাবে জানলেন যে পুলিশ 7 লাখ টাকা ঘুষ খেয়েছে? আসলে পুলিশ কিভাবে করে জানলাম, আমারই অফিসে কোনো না কোনো তো শুভাকাঙ্ক্ষী অবশ্যই আছে, হয়তো আমি বললো তার চাকরির সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি না ওই বিষয়টাতে। আপনি জানলেন যে পুলিশ ঘুষ খেয়ে আপনি প্রথম মামলা করলেন। প্রথমত আমি একটু সামারি টানতে চাই, গল্পের একটু সংক্ষিপ্ত টানতে চাই। সেটা হচ্ছে, প্রথম আপনি অফিসে কমপ্লেন করেছেন, অফিসে অভিযোগ দিয়েছেন, সেখান থেকে তারা বিভিন্নভাবে রেহাই পেয়ে গেল। তারপরে আপনি প্রথমবারের মতো পুলিশের কাছে গেলেন এবং পুলিশের কাছ থেকে তারা, আপনি বলছেন যে তারা মোটা অঙ্কের ঘুষ দিয়ে তারা ওখান থেকে বের হয়ে আসলো। নট অনলি দ্যাট, শুনেন পুলিশ আমাকে কি বলে হুমকি দিয়েছে শুনেন। তাহলে পুলিশ আমাকে বলেছে যে অফিসের লোক ব্যর্থ হয়েছে, বাট পুলিশ কিন্তু কখনো ব্যর্থ হয় না, এই কথাটা আমাকে বলেছে। আমি একটা সময় না পেরে এক সাংবাদিককে নিয়ে গিয়েছি, সাংবাদিক মুস্তাফিজকে। আচ্ছা, আমরা পুরো নামগুলো বললে এই ঘটনার স্বার্থে আমরা মনে হয় কি কিছু নামগুলো আমরা গোপন করতে চাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তারপর মানে ওরা ওনাকেও একরকমই করলো। তো আমি সেখান থেকে কোনো আমি রেসপন্স পাইনি। তখন আমি চলে আসছি আমার মতো, আসলে আমাদের তো টাকা নেই, পয়সা নেই, আমরা তো আসলে পারবো না। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি এই জন্য চেয়েছিলাম যে আসলে এগুলোতে যেতে নেই, যেহেতু ওদের অনেক টাকা। সাংবাদিক গিয়ে কি করলেন? সাংবাদিক গিয়ে যখন বললো যে আপনি ওনাদের কোনো স্বাক্ষর নিচ্ছেন না, আপনি আমাদেরও কোনো নিচ্ছেন না, আসলে ঘটনাটা কি? তখন সেই সাংবাদিককে বলেছে পুলিশরা, ওরা নাকি দিনের ভিতরে এরকম 100টা সাংবাদিক পয়দা করতে পারে। আচ্ছা, পুলিশ বলেছে এবং পুলিশ সাংবাদিককে টিকটিকি বলে ডাকে, যেটা আমি জানতাম না, আমি নতুন ভাবে জানলাম। ওকে যাই হোক, তো এই আর কি অবস্থা। তো তখন ওখান থেকে চলে আসার পরে আর মানে আমরা কিছুই বললাম না। এখন সেই সাংবাদিক আপনার জন্য কিছু করতে পারেনি? না, সাংবাদিক তো অপমানিত হয়ে আসলো, সাংবাদিক আর কি করবে। হ্যাঁ, তারপর ওখান থেকে যখন চলে আসার পরে দেখেন ভাইয়া, একটা মজার ঘটনা, যেটা এতদিন আমার চাকরি কনফার্মেশন হলো, আমার পারফরমেন্স ভালো, আমার সব ভালো, তো এখন ম্যানেজমেন্টের কাছে মনে হচ্ছে যে মাই সার্টিফিকেট ওয়াজ ফেক। আমি এখানে, আপনি সাংবাদিক নিয়ে একটা কথা বলেছেন, আমি সাংবাদিক নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই এবং রেখে আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। 5 তারিখে আপনার পত্রিকায়, বাংলাদেশের সবগুলো শীর্ষস্থানীয় পত্রিকায় আপনাদের রিপোর্টটা এসছে, খিলগাঁওয়ে দম্পতি অ্যাসিড দগ্ধ। এই 5 তারিখের পরে আপনাদের সাথে কোনো সাংবাদিককে যোগাযোগ করেছে এই ঘটনার পরে, বা কোনো পত্রিকায় কোনো ফলো রিপোর্ট করা, বা আপনাদের অবস্থা কি, আপনার ভিকটিম কি অবস্থায় আছেন, সেগুলো নিয়ে কোনো রিপোর্ট হয়েছে? হ্যাঁ, সেটা হয়েছে। 2-একটা পত্রিকাতে এগুলো এসছে। হ্যাঁ, না, 2-একটা পত্রিকা বলতে, যেমন সাপ্তাহিক 2000 পত্রিকার যে সাংবাদিক ভাইয়া, হানিফ ভাইয়া উনি, আর এবং মানবাধিকার পত্রিকার, যেটা এটা খুব রিসেন্টলি, সম্ভবত কাল পরশু আমাদের এটা বের হচ্ছে, রিপোর্ট আসছে। ওকে, যাই হোক, খবরের জন্য আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি শ্রোতা। আর এ পর্যায়ে আমরা একটু বলে রাখতে চাই, এই ঘটনার বাকিটুকু আমরা খবরের পরপর এসে আপনাদের বলতে চাই, ঘটনার এই গল্পটুকু শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, তো যখন মূল পেলাম না, তারপর তো আমরা চলে আসার পরে এখন কোম্পানি আমার বিরুদ্ধে নেক্সট যেটা কোম্পানি আমার বিরুদ্ধে একটা মামলা করলো, যে সেই মামলাটা হলো কি মাই সার্টিফিকেট ওয়াজ ফেক। কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করলো, কেন মামলা করলো? মানে কোম্পানি, আচ্ছা এই হলো মূল পয়েন্ট। মানে কোম্পানি আসলে এটা কেন করলো, আমি প্রিভিয়াস যে মামলাটা করেছি সেটা মানবাধিকার পত্রিকাতে আসছে। আসলে কোম্পানি আসলে যে জিনিসটা মনে করেছে সেটা হলো গিয়ে, একটা মেয়ের রিপুটেশন খারাপ হোক, ইট ডাজ নট ম্যাটার, বাট কোম্পানির রিপুটেশন ইট ইজ এ ভেরি বিগ ম্যাটার। কোম্পানির ইমেজে সমস্যা হোক, এটা কোম্পানি চায়নি, যে কারণে আপনাকে মামলা করলো। তো তারপর মামলা করার পর সেখান থেকে আমি জামিনে চলে আসলাম। এর ভিতরে ওরা মানে অসংখ্যবার ভয়ভীতি দিয়েছে, প্লাস হুমকি দিয়েছে যে মামলা তুলে নাও, আমার হাজবেন্ডকে বা আমাকে একেবারে মানে পায়ের নিচে ফেলবে, বা এই জন্য মানে একটা এসিড মারবে, বা এই ধরনের নানা ধরনের হুমকি দিতে থাকতো, এটা কন্টিনিউয়াস করতেই করলো। তারপর মামলাটা করার পর মামলা থেকে যখন আমি চলে আসলাম, জামিনে আসার পরে তারপর বলো তুমি পরে কি করলা, এরপর আমি একটু ওর কাছে হ্যান্ড ওভার করছি। জি প্লিজ। জামিন আসার পরে মানে ব্যাপার হলো যে ওকে যে ফেক সার্টিফিকেট মামলা দিছে, এটা হলো চিটিং মামলা। তো এখানে 4টা ধারা দিছে, তো 4টা ধারার 2টা ধারা ছিল যে নন বেলেবল। তো আমরা ওখানে এক উকিলের সহায়তায় আমরা হাইকোর্ট থেকে ওর জামিনে নিয়ে আসছি। জামিনে আনার পরে ওকে বিভিন্ন ধরনের হুমকি দিত। তারপরে খিলগার ওখানে একটা মানে কোম্পানি আপনাদের এগেইনস্টে বা আপনাদের বিপরীতে যে মামলাটা করেছিল, সেটা হচ্ছে আপনারা কোম্পানির এগেইনস্টে চিট করছেন। হ্যাঁ, চিট করছে, ও নিজে চিট করছে, এর জন্য ওর বিরুদ্ধে আর কি মামলা দিল। আচ্ছা, তো যাই হোক, ওকে জামিন আনার পরে ও এই কাগজগুলো আমি আবার আমার ছোট ভাই সাংবাদিক, ওকে দিয়ে আমি গুলশান থানায় পাঠালাম। এটা অবশ্য থানার মামলা। গুলশান থানায় পাঠালাম, আবার সেখান থেকে কোর্ট হয়ে আবার এই ওয়ারেন্ট আসছে আপনার খিলগা থানায়, যেহেতু আমরা খিলগা থাকি। তো খিলগাতে আসার পরে ওখানে আবার এই জামিনের কাগজ দিয়ে আসলাম। তারপরে দিয়ে আসার পরে
ওরা যখন এটা মেসেজটা জানতে পারলো, মানে ওরা আগুন টু ফায়ার হয়ে গেল, মানে এখন যে কি করবে, ওকে মোবাইলে হুমকি দিচ্ছে যে পায়ের তলে ফেলে গর্দান 2 ভাগ করে ফেলবো, দেখি তোদের কে ফিরায়, কে তোদের হেল্প করে। কোম্পানির আপনি যে 3 জনের কথা বলছিলেন সেই 3 জন না, ওরা ছাড়াও অন্য আরেকজন লোক আছে, নাসিম, পারভেজ নাসিম এবং কাজী নজরুল, এরা আর কি মরিয়া হয়ে উঠলো। হ্যাঁ, এইচআর এর হেলাল তোকে দিব্যি বলছে যে তোর মুখে অ্যাসিড মারলে কে ঠেকাবে, তো অস্তি বস্তির ছেলে মেয়ে কে তোদের পিছনে আসবে, রাস্তায় পড়ে থাকবি, কেউ দেখবে না। তারপর যাই হোক, ওকে আমানুল্লাহ মার্কেটের সামনে ওরা একটা মাইক্রোতে করে আসছিল। তো আসার পরে ওখানে লাবণী খন্দকার নামে একটা মেয়ে ছিল যে ওর সাথে একসাথে কাজ করতো। তো ওই মেয়েটাও ওদের সাথে ছিল ওই সময় আর কি। ওর মানে ওকে আমানুল্লাহ মার্কেটের সামনে আসলে আমি জানি না কি করতে আসছিল, ওকে মেবি ধরে নিয়ে যাওয়ার জন্য আসছিল। আমানুল্লাহ মার্কেটের সামনে আপনি আছেন ওরা জানলো কিভাবে? ওই লাবণী খন্দকার আমাকে ফোন করেছিল। সেদিন ছিল 22 তারিখ, মেবি বন্ধের দিন। কোথায় আছিস? তাই আমি বললাম যে ফ্লাইওভার দিয়ে নিচে আমুল্লাহ মার্কেটের এখানে আছে। লাবণী খন্দকার কি আপনার? ও হলো কি প্রিভিয়াস কলিগ। আসলে যে কথাটা আমার একটা মূল একটা পয়েন্ট যেটা ভুল হয়ে গিয়েছে, ওরা আমার বিরুদ্ধে যে মামলাটা করলো যে ফেক সার্টিফিকেট, ওরা আমাকে বলেছে, মানে মামলাতে এটা উল্লেখ করেছে যে ওরা মানে সহস্তে দরখাস্ত সহ ওরা মানে পাবলিক দিয়েছে। বাট আমি কিন্তু এক্সপিরিয়েন্সের আলোকে গিয়েছি, আমি সেখানে কোনো সহস্ত দরখাস্ত দিইনি। আমি সেটা চ্যালেঞ্জ করেছি, হোয়ার ইজ মাই মানে দরখাস্ত, আমার লেটার কোথায়, তারা সেটাও দেখাতে পারেনি। তারপরেও গুলশান থানা আমার বিরুদ্ধে মামলাটা নিয়েছে। আচ্ছা, যাই হোক, আর যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে ওটা সেই লাবণী খন্দকারের সার্টিফিকেট, সেখানে ম্যাট্রিক ডিগ্রি প্লাস মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া আছে। আর লাবণী খন্দকারের ইন্টারমিডিয়েটের যেটা আমি সাংবাদিক দিয়ে প্রকাশ করে দিয়েছি, সেই ইন্টারমিডিয়েটের মানে সার্টিফিকেটটা ওইটার সাথে তারা দেয়নি। তারা স্ক্যান করে, কোম্পানি কতটা চিটিংবাজ হতে পারে, স্ক্যান করে এই কাজটা করেছে। আর কেউ যদি ধরেন কোন একটা কোম্পানিতে ঢুকলো, তাহলে কি তার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ছাড়া কি তাকে কেউ চাকরিতে নেয়? ওরা এই কাজটা করেছে। তো এই লাবণী খন্দকার যে জিনিসটা জানতো, জানার পর ওদের সাথে মিলে যেহেতু আমি এটা ফ্ল্যাশ করে দিয়েছি, তারপর এই জন্য ওরা ওইখানে এসে আমাকে আটক করে মানে মামলা তুলে নেয় বা সেই তখন এই কাজটা করলো। ওকে অ্যাসিড মারার আর কি হুমকি দিল যে তোর মুখ ঝলসে দেবো। প্রথমে কি হুমকিটা কে দিয়েছিল আপনাকে? হেলাল এইচআর চাকরি করে হিউম্যান রিসোর্সে। ওকে, তারপরে আপনি আর আরেকটা জিনিস যেটা কি ভাই, আসলে আমাদের যে কোম্পানির কিন্তু লিগ্যাল এডে কিন্তু এটা এই নিয়মটা নেই যে কেউ মানে নারী নির্যাতন কোনো কেস করলে বা কোনো কেস করলে লিগ্যাল এড তাদেরকে হেল্প করবে। লিগ্যাল এড কিন্তু সরাসরি যায়নি, সরাসরি না, যে এইচআর থেকে এইচআর হেলালকে তারা ইনডাইরেক্টলি পাঠিয়েছে। মানে এই একটা কাজ যেটা অনৈতিক করেছে। আর আরেকটা জিনিস যেটা আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি, যদি ফরেনের ডানকান যদি এই জিনিসটা জানে, আমরা ডানকান পর্যন্ত এখনো পৌঁছাতে পারি না, আমরা লেটার লিখেছি, আমাদের কাছে এখনো তো টাকা নেই, তাহলে কিন্তু এই ম্যানেজমেন্ট সম্পূর্ণকে স্যাক করে দেবে। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদের একপাক্ষিক কথা শুনছি, আমরা একটু নোট দিয়ে রাখতে চাই। আপনারা অ্যাকিউজ করছেন কাউকে না কাউকে এখানে, তাদেরও কিছু বলার থাকতে পারে। সুতরাং আপনাদের গল্পটা আমরা শুনছি, তাদেরও নিশ্চয়ই, যেহেতু আপনারা কারোর বিরুদ্ধে এখানে কমপ্লেইন করছেন বা আপনাদের গল্পটা বলছেন, তাদেরও নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে। তো যেহেতু আমরা তাদের কথা শুনতে পাচ্ছি না, আমরা শুধু আপনাদের গল্পটাই শোনাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রশ্নও থাকতে পারে। সেটা হচ্ছে যে আপনাকে অ্যাসিড মার্ডার হুমকি দিল কেউ একজন, যে আপনি বলছিলেন যে এইচআর এর কোন এক ভদ্রলোক, এবং তারপরে আপনাকে এসিড মারলো, তখন তো আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন না, সুতরাং আপনাকে পাওয়াটা তো সহজ ছিল না। আপনাকে কিভাবে পেল? তো যখন জামিনে আমরা চলে আসলাম, জামিনে চলে আসার পর জামিনের কাগজপত্রগুলো অলরেডি আমরা ওইখানে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে সেদিন ছিল 4 তারিখ, মানে আমার শরীরটা ভালো না। আমি আমার বরকে বললাম যে আমার তো শরীরটা ভালো না, আমাকে ভালো একটা গাইনোকোলজিস্ট দেখাও, কারণ আমার খুব হোয়াইট ডিসচার্জ যাচ্ছে। তো আমাকে বললো ঠিক আছে। তো ও তো আবার এনএসসিবিডিতে কাজ করে, তো এনএসসিবিডিতে কাজ করে আমি সেখান থেকে গেলাম। ও বললো ঠিক আছে সর দিতে দেখাই, তুমি চলো আমার সাথে। সর দিতে আমাকে নিয়ে গেল। তো সর দিতে নিয়ে যাওয়ার পরে যে জিনিসটা হচ্ছে, ওই যে বৈদ্যনাথের টেরিটরি সরদি, মেবি উনি আমাকে দেখেছে এবং অ্যাবসলিউটলি দেখেছে। দেখার পরেই ওরা ওইখান থেকে মাইক্রোতে ফলো করেছে। তখন বাজে আনুমানিক 3টা 3:30টার দিকে আমরা ওখান থেকে নিউ মার্কেট গেলাম। নিউ মার্কেট যে জিনিসটা যে কথা লেখা আছে, নিউ মার্কেট থেকে আসছি, এসে পরে দেখি একটা সাদা মাইক্রোটা বারবার ওর মোটরসাইকেলের সাইডে। আপনার হাজবেন্ড আর ওয়াইফ দুজনে মোটরসাইকেলে ছিলেন? হ্যাঁ, আমরা সাইড দিচ্ছি বাট ওরা যাচ্ছে না, আমরা দিচ্ছি ওরা যাচ্ছে না, বারবার ওকে মানে ঘেসতেছে। যখন আমরা ফ্লাইওভারটার উপর উঠলাম, মহাখালী ফ্লাইওভার না খিলগাঁও ফ্লাইওভারটার উপরে উঠলাম, ওটা শাহজাহানপুর। আমরা কিন্তু তখনও জানতাম না যে শাহজাহানপুরের একটা, আমি খিলগাঁওয়ের অধিবাসী, বাট আমি জানতাম না যে শাহজাহানপুরের নতুন একটা থানা আছে। এই মামলাটা হওয়ার পর জানা গেল। যাই হোক, তারপর ওটা শাহজাহানপুর এরিয়ায় পড়েছে। মাদ্রাসা একটা আছে, মাদ্রাসার সাইড থেকে আমরা এই সেটই করলাম। ওই দিক দিয়ে টার্ন নেওয়ার সময় তখনই আমি দেখলাম যে সাদা মাইক্রোটা শাটারটা খুললো। শাটারটা খোলার পরে আমি ওদেরকে দেখতে পেলাম, আমি স্পষ্ট দেখেছি। সবাই ছিল ওখানে? আমি স্পষ্ট দেখেছি। এবং
সামথিং হ্যাজ কি যে একটা ই করলো আমি জানি না, মানে কি একটা, আমি সাথে সাথে বললাম যে সরেট কি যেন এটা, মনে হলো একটা মানে গরম পানি বা এত মানে এটা যে আসলে এরকম একটা অবস্থা কিভাবে হয় আমার কাছে মনে হয়েছিল, তখন আমি আমি ঝাঁপ দিয়ে পড়ে যাই, আমি ঝাঁপ দিয়ে পড়ে যাই, আমি সুইসাইড করি, আমি চিৎকার করতেছি। আপনি হোন্ডাতে তখন চালাচ্ছিলেন হোন্ডা? হ্যাঁ, আমি হোন্ডা চালাচ্ছিলাম। আচ্ছা, আর আপনার পেছনে আপনার ওয়াইফ বসা ছিল। সাধারণত মেয়েরা বসলে যেভাবে বসে দুপা এক পাশে দিয়ে, উনি কি দুপা এক পাশে দিয়ে বসেছিলেন? দুপা এক পাশেই ছিল। আচ্ছা, উনি আপনার কোন দিকে বসেছিলেন, ডান দিকে মুখ করে নাকি হোন্ডার বাম দিকে মুখ করে? মেয়েরা সাধারণত হোন্ডার বাম দিকেই মুখ করে বসে থাকে। হ্যাঁ, বাম দিকে মুখ করে বসেছিল। তো আমরা যখন চিৎকার করতেছিলাম তখন আশেপাশে মানুষ বিল্ডিং থেকে আমি দেখলাম যে আমার জামা। মাইক্রোটা কোন পাশে ছিল? মাইক্রোটা কি ডান পাশে ছিল নাকি? মাইক্রো ছিল ডান পাশে। মাইক্রো ডান পাশে ছিল। ওকে, ডান পাশে ছিল। তারপর আমি যখন চিৎকার করলাম, চিৎকার করার পর তো তখন আশেপাশে বিল্ডিং এ সবাই দেখেছে, ইচ এন্ড এভরিবডি দেখলো কতগুলো গাড়ি যাচ্ছে, গাড়ি দেখেছে। তো আমি প্লিজ 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 মানে ওই যে আমি টিভিতে বা রেডিওতে শুনি যে এসিড মারলে হা করে একটা চিৎকার, বা তখন আমরা বুঝতে পেরেছি মেবি সামথিং হ্যাজ। তো তখন মানে বা ওরা না পানি দিচ্ছে, বা পানি আমাদের অত দূর আসতেছে না কি বিয়ে ভাই, আমরা তো আর পানি নিয়ে আসিনি, ওরা বোতল ছুটছে বাট বোতল আসতেছে না। এই ভিতরে এক ভদ্রলোক। ফ্লাইওভারের উপরে কি আপনারা নেমে গিয়েছিলেন নাকি ফ্লাইওভার থেকে নিচে নামার পরে? ফ্লাইওভারে ওঠার সময়ই আর কি কাহিনীটা। আমি একটু ওর সাথে ডিটেলস অ্যাড করতে চাই প্লিজ। ঘটনা হলো যে আমি যখন শাহজাহানপুর ফ্লাইওভারের গোড়ার দিকে আসি তখন এসে দেখি যে একটা মাইক্রো, অবশ্য ওই মাইক্রোটা থামানো ছিল। আমি তো আসলে এত কিছু ভাবি না, কারণ এরকম মাইক্রো থামানো থাকে, ট্যাক্সি থামানো থাকে। আমি আমার মতো করে চালাচ্ছি। এর ভিতরে আমি সবসময় একটু সাইড ধরে চালাই। তো আমি বা সাইড একটু ঘেঁষে চালাচ্ছি, এর ভিতরে হঠাৎ করে মাইক্রোটা এসে প্রথম খুব জোরে গিয়ে আমাকেও ক্রস করতেছে না, বাট আসতেছে। তো আমি একটু ব্রেক করলাম, তারপর দেখি যে আসলে মাইক্রোটা আমাকে ক্রস করতেছে না। তো আমি আমার মতো করেই চালালাম। তো আমি যখন একটু উপরের দিকে উঠছি তখন ওরা মাইক্রোটা দিয়ে একটু আমাকে চাপ দেওয়ার চেষ্টা করছে। তো আমি আবার ব্রেক করছি। ব্রেক করার পরে তারপর দেখি ওরা আগে যাচ্ছে না। তারপর আমার কেমন জানি একটু ইয়া লাগলো, মাইক্রোটা এমন করতেছে কেন, আমি আসলে গ্লাসের ভিতর দিয়ে ওইভাবে বুঝতে পারিনি। তারপর আমি যখন উপরে উঠে বা দিকে টার্নিং এ গেছি তখন ও দেখি যে চিৎকার করে উঠছে, সনেট আমাকে হেল্প করো প্লিজ, আমার শরীর পুড়ে যাচ্ছে। তো আমি কি হলো, এদিকে আমারও লাগছে, আমারও পুড়ে যাচ্ছে। কোথায় লেগেছে? আমার লাগছে ডান পায়ের মানে উরুর নিচে, থাই নিচে, এখানে লাগছে, আর পিঠে একটু লাগছে। তো লাগার পরে আমারও মানে জ্বলে যাচ্ছে। সেই দুপুরের সময় গরমের ভিতরে 3:30 তখন বাজে, আনুমানিক 3:30 এরকমই বাজে। তো কি যে কিয়ামতের মতো অবস্থা। আমি স্বামী, আমি একজন বক্সার, আমি ছোটবেলা থেকে আমার আব্বার কাছে আমি বক্সিং শিখছি, আমি একজন বক্সার। আমি সেই বক্সার হয়ে আমার ওয়াইফকে আমি হেল্প করতে পারি নাই। আমার যে কি খারাপ লাগছে, আমি চিৎকার করছি, প্লিজ হেল্প মি, হেল্প আস, প্লিজ হেল্প আস। অনেকেই পানির জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ আমাদেরকে হেল্প করতে পারেনি। একটা ছেলে উপর থেকে পানি ফিকে দিচ্ছে, আমাদের থ্রো করছে, কিন্তু বোতলটা পুরো ফেটে গেছে, আর আমাদের খাওয়ার পানি ছিল অল্প। আমি সেটা ওর মাথায় ঢাললাম, পিঠে ঢাললাম, কিন্তু ওর চিৎকার আমি থামাইতে পারতেছি না। তারপরে আবার এই হুন্ডা নিয়ে এসে আমি নিচে আসছি। নিচে এসে একটা চার দোকান এসে ওর কি বলবো ভাই, আমি ওর জামা কাপড় সবটাই ছিঁড়ে ফেলছি। সেখানে আর লজ্জা শরম আমাদের ছিল না। তারপরে আমি যখন মোটরসাইকেল নিয়ে আবার বললাম শিগগির ওঠো, আমি প্যান প্যাসিফিক হসপিটালে গেলাম। প্রথম আপনার কোন হসপিটালে যাওয়া? প্যান প্যাসিফিক? হ্যাঁ, প্যান প্যাসিফিক হসপিটালে গেছি। সেখানে গিয়ে ডাক্তার বললো প্লিজ আমরা হেল্প করতে পারবো না, আপনাদের ঢাকা মেডিকেলে যেতে হবে। তো বললাম ভাই আমি তো ড্রাইভ করতে পারতেছি না, আমারও পুড়ে গেছে। আমি অবশ্য প্যান্ট খুলে ফেলছি, আমি শুধু একটা শর্ট প্যান্ট পরা। আর ওকে আমি ওই সময় আমি আপনি শুনছেন আমরা নিউ মার্কেটে গেছি কাপড় কেনার জন্য, তো আমি 2টা মেক্সি কিনছি। তো ওই মেক্সির একটা আমি ওকে পড়াইছি ওই সময়। যে কাপড়টা আপনি ছিঁড়ে ফেললেন ওই কাপড়টাকে ফেলে দিয়েছিলেন ওখানে? হ্যাঁ, ওই চায়ের দোকানে আমি ওখানে সিরা ফেলে রেখে আসছি। তারপরে আমি ওকে পরবর্তীতে কি কাপড়টা জোগাড় করেছিলেন পুলিশ ডকুমেন্ট হিসেবে? সেটাই আমরা পরে একটু পরে যাবো। হ্যাঁ, তারপরে সেটা হচ্ছে কি আমার সাথে যে মেক্সি ছিল আমি সেটা ওকে পড়ানোর পরে আমি শাহজাহানপুরে প্যান প্যাসিফিক হসপিটালে গেছি। তারপর ওখান থেকে তারা আমাকে মাইক্রোযোগে মানে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে পাঠালো ইয়াতে। তো আমি এখানে আরেকটু বলতে চাই, আমি যখন ঢাকা মেডিকেলে আপনি প্রথম গেলেন বার্নিং ইউনিটে? হ্যাঁ, বার্নিং ইউনিটে। আমরা যখন আমাদের এসিড মারে তখন ও বলছে সনেট আমি স্পষ্ট দেখছি যে ওখানে বস ছিল। আমি বসকে শেষে বলে ওই সময় আর কি সবার নামই বললো। তারপর আমি বললাম প্লিজ ওদেরকে ধরেন, ওই সাধারণ মাইক্রোটা যাচ্ছে ভাই, ওইখানে ওরা, আমি বুঝতে পারছি যে অ্যাসিড মারছে, সবাই তাকায় আছে কিন্তু কেউ মাইক্রো ধরছে না, আর কোনো লোকও নাই, কে ধরবে? তারপর যাই হোক আমরা অসহায়ের মতো এইভাবে আসলাম। আসার পরে ঢাকা মেডিকেলে ভর্তি হইলাম। তো ওখানে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন? 4 তারিখে। 4 তারিখে ভর্তি হয়েছেন। আচ্ছা। তারপর আমি আবার এর ভিতরে ওই যখন আমরা মানে জ্বলে পুরো অস্থির হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু ওই ব্রিজের উপর বসে আমার ছোট ভাইকে ফোন করছি যে আমি জানি ও আমাদের বাসায় আসার কথা, দুপুরও খাবে, ওর মেসের কাজে বউ আসে নাই।
তো প্রথম আর ভাবিকে ফোন করছে, ভাবি তোমরা কোথায়? আমি কিন্তু তোমাদের বাসায় দুপুরে খাবো। হ্যাঁ ঠিক আছে আয়। তা আমি জানি তো কাছাকাছি আছে, আমি ওকে মানে আর উপায়ন্ত না পেয়ে আমি বললাম নাদি শীঘ্রই আমাদের উপর বোধহয় অ্যাসিড মারছে, আমরা ফ্লাইওভারের উপর আছি। বলে সনেট ভাই আমার যত সম্ভব আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছি। যাই হোক এরপরে আমরা ঢাকা মেডিকেলে গেছি বার্ন ইউনিটে। তারপর ওখানে আমাদের সাথে অনেক সাংবাদিক ভাইরা দেখা করলেন, কথা বললেন এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। ডাক্তার আসলেন, তারপরে পুলিশের লোকজন আসছেন। আমি ঢাকা মেডিকেল সম্পর্কে একটু জানতে চাই। আপনারা ঢাকা মেডিকেলে 4 তারিখে গেলেন, যাওয়ার পরে আপনারা কতদিন ছিলেন ওখানে? ওখানে ছিলাম প্রায় 12 দিনের মতো। আচ্ছা একটু বলি এবার। হ্যাঁ 12 দিন থাকার পরে কি আপনাদের যে অবস্থা আমি যেটা দেখেছি যে শরীরের যে অবস্থা, তো 12 দিন থাকার পরে আসলে এই মানে ওখান থেকে চলে আসেন? জি প্লিজ। সেটা বলতে যাচ্ছি। তো আমি যখন ওই ঢাকা মেডিকেলে ছিলাম তখন আমার কিন্তু কোনো সেন্স ছিল না। ওর চেয়ে কিন্তু বেশি বার্ন আমার হয়েছে, আমার প্রায় মানে 12 থেকে 10% হয়েছে আমার। তো তারপর আমি স্পষ্ট আমি প্রত্যেকটা টিভি চ্যানেল যতটুকু পেরেছি আমি বলেছি। তো ওই দিন আনোয়ার সাহেব এসেছিল সম্ভবত ডিসি, যে নাহার আপনি কিছু বলেন। আমি বলছি যে আমি বলতে যাচ্ছি বাট আমি বলতে পারতেছি না, আমার কোনো সেন্স ছিল না। তো যাই হোক তারপর ডেইলি স্টার বা প্রত্যেকটা পত্রিকা আসলো। আসার পরে আমি যে জিনিসটা এখন মূল ঘটনা আসতে যাচ্ছে, আমি ঢাকা মেডিকেলের ঘটনা বলবো। দেখেন আমি হলো গিয়ে তখন অসুস্থ, অথচ পুলিশের কাছে আমি হয়েছি বলি। পুলিশ আমার ধারাটা আপনারা যদি দেখেন, আমার ধারাটাতে ওটা কতবার করে কেটেছে। আমি কেস করবো না, আমি বলেছি মহসিনকে বলেছি আমি কেস করবো না। বললো কেন করবেন না? আমি বলছি আমি বিচার পাবো না, ওদের অনেক টাকা, আমি কেস করবো না প্লিজ, আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি হইব না, এবার আপনাকে ন্যায্য বিচার দেব। এই কথা বলে রাত 5:30টার সময় সে আমার কাছ থেকে কেস নিয়ে গেল। এদিকে একজন আসামি ধরলো, বাকি আসামি ধরার তাদের কোনো নাম নাই। কাকে ধরলো? সে তাপস মানে আপনার যে বস, তাকে ধরলো। ধরার পরে দেখেন কি হইল, তাকে যে রিমান্ডে দেবে তার This track was downloaded from FusionBD.com. মানে থানার ওসি 50,000 টাকা সেদিন নিয়েছে ওর কাছ থেকে, ওকে কোনো রিমান্ডে দেয়নি। আচ্ছা আমার মনে হয় টাকার অ্যামাউন্ট গুলো আপনার না বলাটাই ভালো হবে, কারণটা হচ্ছে আপনি তো এক্সাক্টটা জানেন না, বা আপনি নিজে চোখে দেখেন না। জানি এই কারণ আমি ওখানে ছিলাম উপস্থিত, তারা রিমান্ডে নেবে না এবং আমাকে বলতেছে একজন ওর কলিগ, সে এসে বলতেছে সনেট ভাই কি করব? তো ওসি সাহেব তো 20,000 টাকায় রাজি হচ্ছে না। তারপরে আমি বলছি 20,000 টাকায় রাজি হচ্ছে না, তো ভালো জিনিস। তারপরে ওকে ইশারা দিয়ে সরাই দিল। সরাই দেওয়ার পরে আর কি তারা 50,000 টাকা দিয়ে এসে একজন বলতেছে এবার ঠিক হয়েছে। তারপরে ডাক্তার প্রদীপ এই জিনিসটা করছে, ওর মানে তাপস কুমারের ভাই ডাক্তার প্রদীপ, উনি আর কি 50,000 টাকা দিল ওসি সাহেবকে। তারপর ওসি সাহেব আর কি আয়ু সাহেবকে বলতেছে যে ঠিক আছে দেখতেছি আপনারা কেস তো নিচ্ছেন, ঠিক আছে আপনারা সই নিয়ে আসেন। আচ্ছা পুলিশ প্রসঙ্গে আমি একটু পরে আসতে চাই, তবে ঢাকা মেডিকেল প্রসঙ্গটা আমি জানতে চাই যে 11 দিন পর আপনারা ওখান থেকে কিভাবে ছাড়া পেলেন? তারপর 11 দিন এইদিকে হলো কি, তারপরের দিন ডক্টর সেন আসলো আমার এখানে। ডক্টর সেন এসে বললো, যখন দেখলো টিভি মিডিয়া সব জায়গায় 5 তারিখে প্রচারিত হয়েছে, তো তখন ডক্টর সেন এসে বললো এই পেশেন্টের সম্পূর্ণ খরচ আমরা বিয়ার করবো। ডক্টর সেন মানে ডক্টর সেন কে ছিলেন? ডক্টর সেন হলো গিয়ে ওই বার্ন ইউনিটের ডাইরেক্টর, কি সামন্তলাল সেন মেবি। আচ্ছা সামন্তলাল সেন। তো এখন এদিকে হচ্ছে কি, আমি কিন্তু স্যালারি পাচ্ছি না এতদিন যাবত, আমার স্যালারি নেই, ওর উপরে আমি ডিপেন্ডেন্ট। তো ওর টাকা দিয়ে যতটুকু প্রায় 5-6 হাজার টাকার মতো আমার মেডিসিন সব এনে দিল। এনে দেওয়ার পরে আমি গেলাম বিল নেওয়ার জন্য। তো ডক্টর সেনের অ্যাসিস্ট্যান্ট মনমোহন, ওখানে ইব্রাহিম আমাকে পাঠালো মনোরার কাছে। মনোরা আমাকে বললো কি ওকে আপনি বিলগুলো রেখে যান, 2 মাস পরে আমরা দিব। এখন হয়েছে কি আমাদের কাছে তো টাকা নাই, আমাকে তো ট্রিটমেন্ট করতে হবে। তো আমি বললাম কি 2 মাস পরে দিবেন, যদি 1000 হতো আমি কিনতে পারতাম। সে বললো না সময় লাগবে। আমি ঠিক আছে তাহলে আমার বিলের প্রয়োজন নেই ভাই, আমার কাগজগুলো দিয়ে দেন। কাগজগুলো দিয়ে দিয়েছে। এখন ওর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, দুইজনই আমরা খুব করুণ একটা সিচুয়েশনে আছি। তারপর হলো গিয়ে আমার এক দেবর আসলো ওদিন। দেবর এসে আমাকে মানে 500 টাকা দিল, আমার চাচা শ্বশুর এসে টাকা দিল, দেন আমি ট্রিটমেন্ট করলাম। এখন হয়েছে কি ঢাকা মেডিকেলের ডক্টর রাশির দিনে শনিবার আর হলো গিয়ে বুধবার দিন ওদের ওটি। হ্যাঁ দিনে একবার এসে দেখে যায়। হ্যাঁ আর যে জিনিসটা ড্রেসিং করতে নিলে ওরা টাকা নেয়, বাট ড্রেসিং করতে নিলে কিন্তু টাকা নেওয়ার কথা না। এদিকে আমাদের কিন্তু টাকা নাই। হ্যাঁ ও ড্রেসিং করতে নিল, ডক্টররা কিন্তু নিচ্ছে না, নিচ্ছে কারা? অ্যাসিস্ট্যান্টরা। মানে অ্যাসিস্ট্যান্ট না, ও যে আয়াটায় ওরা এই ধরনের কাজগুলো। আর যেটাই নিচ্ছি সাথে সাথে দেখি যে মানে সরাই ফেলতেছে, মানে আমার এটা তো মানে এই ধরনের একটা কারচুপি হচ্ছে। তো আমি ওরে বললাম কি তুমি কি আমাকে মেরে ফেলবা? আমি চলে যাবো যেহেতু পচে যাচ্ছে। এদিকে ওরা বলতেছে যে স্কিন লাগাবে। কিন্তু আসলে আমি দেখেছি যতগুলো স্কিন লাগিয়েছে
ওরা প্রপারলি কেউ ভালো হয়নি, সবারই পচেছে, পরে আবার এসেছে। এই হলো গিয়ে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের অবস্থা। তো যাই হোক, ওরা আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও। তো ডাক্তারের কাছে গিয়ে বললাম যে স্যার আমি আমার লাইবিলিটিস আমি চলে যেতে চাচ্ছি। বললাম ঠিক আছে আপনি বন্ড সই দেন। এখন বন্ড সই দিতে যাবো, ওদের একটা ফর্ম আছে ডিআরপি না ডিসচার্জ দিয়ে একটা ফর্ম যেন। তো ফর্মটা আমি চাইলাম ওয়ার্ড বয়ের কাছে, ওয়ার্ড বয় বলে কি নাই ফর্ম নাই, ঠিক আছে আপনার 3 কপি হাতে লিখে দেন। ও 3 কপি হাতে লিখে দিল। তো কৃষ্ণ স্যার বললো না হাতে লেখা তো হবে না, আপনি যে ইয়ের কাছ থেকে নিয়ে আসেন, ওই যে থানার ওসির কাছ থেকে যে পারমিশন নিয়ে আসেন। দৌড়ে গেল ওসির কাছে পারমিশন আনতে। এখন ওসি বলতেছে আপনার ওয়াইফ, আমি কি পারমিশন দেব? এখন পড়লাম না কি সমস্যা, এদিকে তারা আমাদের ইয়ে করতেছে না, এদিকে আমাদের কাছে টাকাও নাই। আমি যদি বাসায় আসি তাহলে তো মনে করেন যে আমার মা বাবা ওদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো। তো এরকম একটা সিচুয়েশন, ও তো খুব প্রেস্টিজিয়াস, ও যাবে না আমার ফাদার আমাদের কাছে, ও যাবে না। হ্যাঁ ও যাবে না, যে না আমি যাবো না। তো এরকম একটা অবস্থা। তারপরে লাস্টে কি আর করার, বাউন্ড হয়ে আমি চলে আসছি। বাউন্ড হয়ে আমি চলে আসছি। চলে আসলেন মানে আপনি কিভাবে চলে আসলেন? কোনো কাগজপত্র জমা না দেওয়া ছাড়াই আপনি চলে আসলেন? হ্যাঁ চলে আসছি, কাগজপত্র জমা না দেওয়া ছাড়া চলে আসছি। চলে আসার পরে যেখানে ওরা 2 মাসের ভিতরে করতো, সেখানে এখন আমার ঘা আছে মাত্র 10%। আমার হাজবেন্ড আমাকে ট্রিটমেন্ট করিয়েছে। নট অনলি দ্যাট, কিভাবে ভাই আসলে আচ্ছা আমি একটু ঢাকা মেডিকেলের ব্যাপারে, আপনারা যে কাগজপত্রগুলো ওখানে ঢাকা মেডিকেলে সাবমিট করেছিলেন বা অ্যাপ্লাই গুলো করেছিলেন, সেগুলোর কপি বা সেগুলোর কোনো রিসিভ কপি কি আপনাদের কাছে আছে? ওনারা কেউ আমাদের কাগজপত্রগুলো রিসিভ করে নাই। আমি 4 তারিখে যে আপনারা অ্যাডমিট হলেন ওখানে, ওই জাতীয় কোনো কাগজপত্র কি আপনাদের কাছে আছে? ওগুলো আছে, ওগুলো আমি ফটোস্ট্যাট করে রেখেছি। তো আমি কৃষ্ণ স্যারের কাছে গেলাম, স্যার আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, এখন ব্যাপার হচ্ছে ঢাকা মেডিকেলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, আমার খুব ইয়ে লাগতেছে। আমি বলি যে আমার ওয়াইফকে আমি আমার লাইবিলিটিতে নিয়ে যাচ্ছি, এখানে যদি রোগীর কিছু হয় তাহলে এটা হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। এরকম বনসই আপনি দিয়েছেন? আমি এরকম অ্যাপ্লিকেশন করছি, কিন্তু ওরা বলতেছে এটা হবে না, এটা রাখা যাবে না। ঠিক আছে, আমি স্যার তাহলে ঠিক আছে একটা কাজ করেন, আপনারা তাহলে এইটা লেখেন যে আপনারা এইভাবে দেন যে যদি এই রোগী এই ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় কোনো খারাপ অবস্থা তৈরি হয়, এর জন্য আপনারা সবাই দায়ী থাকবেন, এটা আমাকে লিখিতে দেন। কেন এটাও দেওয়া যাবে না, হসপিটালে থাকলে এরকম বিভিন্ন কিছু হইতে পারে। স্যার তাহলে ঠিক আছে, আমি আমার লাইবিলিটিস আমার পেশেন্টকে নিয়ে যাচ্ছি। শেষে বলে না, রোগী ছাড়া যাবে না। তারপর যাই হোক আমি এক রকম জোর করে চলে আসছি। ঠিক আছে, আসার পর আপনি কোথায় ট্রিটমেন্ট করলেন? বাসায়। আচ্ছা, বাসাতেই আপনারা ট্রিটমেন্ট করেছেন। এবার যেটা বলি, এখন আপনি তো মনে হয় যে আমি ছবিতে আপনাকে দেখিয়েছি যে আমার আসলে কতটুকু পড়েছে। এখন ঢাকা মেডিকেলে তো মনে করেন যে অনেক লোকজন আসে যায়, পুরা জিনিসটা তো আমি ঢেকে রাখতে পারবো না, আর আমার এমন একটা জায়গায় পড়েছে যে ঢেকে রাখার মতোই না। আমি বাসায় আসার পরে মানে আমি টোটালি বেয়াবল ছিলাম। আমি এতদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমার হাজবেন্ড বাহির থেকে তালা মেরে যেত, ও দুপুরে আসতো, এসে খুলতো, খুলি করতো। আর কি যে যন্ত্রণা, কি যে মানে এই কয়েকটা দিন কি বলবো, মানে আমি কারোর সাথে টোটালি দেখা করতে পারিনি, কারোর সাথেই না। আপনার ড্রেসিং গুলো কি করতো? আমি করতাম, ড্রেসিং গুলো সকালে করে যেতাম, আবার দুপুরে এসে ড্রেসিং করতাম, আবার রাত্রে এসে ড্রেসিং করতাম। আমি ওর টোটাল লজ্জার কথা বলতে কি, আসলে আমি ওকে বাথরুমে নিয়ে যেতাম, আমি নিজে পানি ইউজ করে দিতাম, আবার ওকে আমি তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে আবার বিছনায় রাখতাম। ও আসলে ওভাবে আমি একটু শ্রোতা বলে রাখি, আসলে রেডিওতে তো আসলে দৃশ্য দেখানোর সুযোগ নেই এবং টেলিভিশন হলেও এটা সম্ভব ছিল না, কারণ এমন কিছু জায়গাতে পুড়েছে পিছন দিক থেকে শুরু করে কিছু দৃশ্য মানে আমি নিজ চোখে দেখেছি, আর যে রীতিমতো ভয়াবহ, এবং এই ভয়াবহতার ব্যাপারটা আসলে বর্ণনা করার মতো না। আমার যেটা জানার সেটা হচ্ছে যে এই এত বড় জায়গা পুড়ে গেল এবং আপনি রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে আপনি তাকে বাসায় নিয়ে আসলেন, নিজে থেকে আপনি এক ধরনের ট্রিটমেন্টই করছেন বলা যেতে পারে। তো আপনি কি তখন নিজে থেকে তো আপনি তার ইয়ে করতেন, বিশেষ করে যেগুলো পরিবর্তন ড্রেসিংটা করতেন, ওষুধের ব্যাপারে কি করতেন আপনি? আমি যেহেতু রিপ্রেজেন্টেটিভ, আমি অনেকদিন যাবত চাকরি করি এবং স্কয়ার বেক্সিম কোঅপসোনিন রেনেটার মতো কোম্পানিতে চাকরি করেছি এবং আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, কারণ আমার ছোটবেলায় আমার ছোট চাচা ছিলেন মেজবাউল হক লিলু, উনি এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারি। তো উনি হ্যাসাকলাইটে পুড়ে গিয়েছিলেন, এটা হলো ময়মনসিংহে, খুলনাতে। তারপরে উনি যখন আসলেন তখন আমি ওনাকে ট্রিটমেন্ট করছি এবং আমি দেখছি ডাক্তাররা বিভিন্ন সাজেশন দিয়ে গেছে, আমি সেগুলো ইউজ করছি এবং আমি আমার ছোটবেলা থেকে একটা মোটামুটি অভিজ্ঞতা আছে। আসলে বার্নের পেশেন্টকে মেইন হলো তার ড্রেসিং, এবং আমি জানতাম যে ফ্লুক্লোক্সাসিলিন হলো আপনার স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের এক্সিলেন্ট ড্রাগ। আমি ওনাকে ওটা খেয়েছি এবং পাশাপাশি ওই ডাক্তাররা লিখছিলেন সিফোরোক্সিমেক্সিটিল। আপনার প্রেসক্রিপশন গুলো কি আছে? হ্যাঁ, প্রেসক্রিপশন ঢাকা মেডিকেলের যে প্রেসক্রিপশন গুলো সেগুলো কি আপনাদের কাছে আছে? ভেরি গুড, ওকে। তো আমি ওনাকে সিফোরোক্সিমেক্সিটিল খাওয়াইনি, আমি সেফিক্সিম এবং ফ্লুক্লোক্সাসিলিন দিয়েছি। তাতেই দেখি যে আসলে বার্নটা 90%। গল্পের আমরা সামনের দিকে যেতে চাই, আমাদের হাতে সময় বেশি নেই। এরপরে কি হলো মামলা করার পর?
আচ্ছা, এরপর মামলা করার পরে কি হলো, এটা হলো আরো ইন্টারেস্টিং। আপনার তাপসকে ধরেছে? হ্যাঁ, তাপসকে ধরেছে। তাপসকে ধরার পর তারা তাকে রিমান্ডে দিল না। রিমান্ডে না দেওয়ার পরে ওরা ওইখানেও কাটাকাটি করলো। ওরা এইরকম একটা ধারা দিল যে আমার বার্নের সাথে ধারার সাথে কোনো মিল নাই, যে ইচ্ছে করে ওসি এবং দারোগা এরা ইচ্ছে করে কাজটা করেছে যাতে ওরা ইজিলি জামিনে চলে আসে, যেখানে এসিড মামলায় মতো একটা মামলাতে কখনো জামিনে আসার মানে ইট ইজ দ্য আউট অফ কোশ্চেন। 90 দিনের মাথায় যেটা করতে হয়। হ্যাঁ, ওরা এই কাজটা করলো। এই কাজটা করার পরে আমাকে মানে 7 দিন পরে এসআই আমাকে বলতেছে কি, না মানে না বলছেন, জি বলছি ভাইয়া আপনার আরেকটা কাপড় লাগবে। আমার আরেকটা কাপড় কেন লাগবে? বলে এটা তদন্তের খাতিরে লাগে, একটা আগে একটা পরে। যেই প্রথম আলোতে যে ছবিটা এসেছে লাল রঙের মিক্সি পরা, ওই যেটা আমি পরে পড়েছি, সেই লাল রঙের মিক্সিটা আমি আবার দিয়ে ওনাকে দিয়ে আসছি। দিয়ে আসার পর আমার তখন মনে কেমন যেন একটা খটকা লাগলো, যে যেটাতে কোনো এসিডেরই নাই, উনি ওইটা চাচ্ছে আসলে আবেদন করা জামিনও চলে আসছে। তখন আমার কাছে খবর এসেছে যে শুক্রবার দিন রাত্রে, আমার ঘটনা ঘটেছে সোমবার দিন, শুক্রবার দিন রাত্রে ওদেরই কেউ একজন যে ওদের সাথে কন্ট্যাক্ট করেছে যে আপনি একটা কাজ করেন, যে ওই আলামতগুলোকে সরিয়ে আরেকটা কাপড় নিয়ে আসেন। মেক্সিটা নেওয়ার পরে তার কয়েকদিন পর সে আমার কাছে আরো একটা কাপড় চাচ্ছে, যে আপনার আরো একটা কাপড় লাগবে। তখন বলেন একটা খটকা লাগে না আসলে ঘটনাটা কি? আমি তাকে একটা কাপড় দিলাম, আবার সে আরো চাচ্ছে। তারপর আমি মানে এরপর একজনের সাথে এক সাংবাদিক ভাইয়ের সাথে আলাপ করার পর তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত করি। দরখাস্ত করার পরে তখন তাকে ডাকিয়েছে যে সে কেন এরকম করলো, এবং নট অনলি দ্যাট, সে আমাকে বলেছে চার্জশিট দিয়ে দেবো, টাকা দেন তাহলে চার্জশিট দিয়ে দেবো। তখন আমরা কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরে ওনাকেও ডেকিয়েছে, আমাদেরকেও ডাকিয়েছে। ডাকানোর পর এখন সে আমাকে সে চার্জশিট দেখিয়েছে, চার্জশিট না সিজার লিস্ট দেখিয়েছে যে আমার সেই কাপড়গুলো আছে। তাহলে যদি আমার সিজার লিস্টে সেই কাপড়গুলো থাকে তাহলে সেই যে আরো 2টা কাপড় নিল সেটা কোথায়? সেটা সিজার লিস্টে নাই। তাহলে সেটা সে কি করলো? সে কাপড়গুলো তো তার ফেরত দিয়ে দেওয়া উচিত। সে মনে করেন যে সেটাও দেয়নি, তার মানে আমার আলামতগুলোকে কিছু করার সে মানে একটা কিছু করার পায়তারা করছে। যে কাপড়টা আপনারা অ্যাসিড ভিকটিম যখন হলেন, যে কাপড়টা আপনারা ছিঁড়ে ফেললেন আপনি, সেই কাপড়টা কি পরবর্তী দোকান থেকে সংগ্রহ করেছিলেন? হ্যাঁ, না, ওটা পুলিশ এবং আমার ছোট ভাইয়ের সঙ্গে ছিল। ওই কাপড়টা সিজার লিস্টে ছিল, যে আসলে ওর যে কাপড়টা পরা ছিল এবং পুড়ে গেছে সেটা ওই পুলিশ জব্দ করছে। এখানে আরেকটু বলতে চাই যে কাপড়টা জব্দ করার পরে এই জিনিসগুলো যখন জানাজানি হয়ে গেছে, তখন নাসিম নামে এক ভদ্রলোক আছেন, ওই গ্লাক্সোতে চাকরি করেন। তো উনি আর কি ওই পুলিশের সাথে কথা বলে এবং ওনার তাপসের আর এক ভাই আছে ডাক্তার, ওই ডাক্তার প্রদীপ, তোমরা দুজন গিয়ে আর কি ওনার ওসি সাহেবের সাথে একটা বিশাল অ্যামাউন্টে আর কি কন্ট্রাক্টে গেলেন, যে ওই আলামত গুলো যদি সরাই ফেলেন তাহলে তার জন্য দেব 2 লাখ, আর যদি কেস উল্টাই পাল্টাই দেন তাহলে তার জন্য দেব 10 লাখ। এগুলো আপনারা জানলেন কিভাবে? আমরা এগুলো জানছি আমাদের নিজেদের লোক আছে। আমাকে তুমি কি বলতে দাও। ওরা কিন্তু আমি যে বললাম যে এটার সাথে ওরা জড়িত, যে একটা ছবিও আমরা তুলে রেখেছি। মনে করেন যে কোম্পানির উপর লেভেলের লোক থেকে শুরু করে ইচ এন্ড এভরিবডি এসে বলেছে যে 20 লাখ টাকা তোমাকে দেবো, না হয় তুমি মামলাটা তুলে নাও। আমি তো টাকার জন্য মামলা করিনি। তখন বললো ঠিক আছে, যদি তোমরা এখানে না দাও তাহলে এটা আমরা আদার্স কোথাও দেবো। ওরা আমাকে বলেছে নেগোসিয়েশনের কথা। ওকে, আমরা অনুষ্ঠানের আপনাদের পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা ঝটপট কিছু কোশ্চেন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে মামলা যেটা হয়েছিল এবং 2 জনকে বন্দী করেছিল এবং তারা ছাড়া পেয়ে গিয়েছেন, এই অবস্থায় আপনারা আছেন। নারী নির্যাতন মামলাতে আপনারা করেছিলেন এবং তারা ছাড়া পেয়ে গিয়েছেন। তারা কি এখনো সেই কোম্পানিতে আছেন? হ্যাঁ, এখনো তারা সেই কোম্পানিতেই আছেন, সেই কোম্পানিতে কাজ করছেন। ওকে, আর আপনারা এই মুহূর্তে কি করছেন, মানে ন্যায্য বিচার পাওয়ার জন্য কি করছেন? থ্যাংক ইউ কিবরিয়া ভাই। আসলে আমি অসহায় হাজবেন্ড, যেহেতু আমার ওয়াইফের গায়ে অ্যাসিড মারছে, আমি কোনো কিছুই করতে পারি নাই, আমার ওয়াইফকে কোনো গিফট দিতে পারি নাই চোখের পানি ছাড়া। তা আমি চাই এদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দেখুক যে টাকা বাংলাদেশে কোনো সমস্যাই না, টাকা দিয়ে সবকিছু করা যায় না, ইট ইজ নট পসিবল। বাংলাদেশে এখনো আইন আছে, এখনো উচ্চ আদালতে গেলে বিচার পাওয়া যাবে, কিন্তু আমরা যেন হতাশ না হই। আজকে তারা জামিনে চলে আসছে উচ্চ আদালত থেকে, এই জিনিসগুলো যেন আর সঠিকভাবে তদন্ত না করে যেন না হয়। আমি চাই সঠিক বিচার হোক, সঠিক বিচার হোক। আমার মতো এরকম অসহায় হাজবেন্ড যেন কোনো না থাকে যে তার ওয়াইফের সঠিক বিচার এনে দিতে পারেনি, এটা যেন না হয়, প্লিজ, এটা যেন না হয় আমার সবার কাছে, এবং যারা আইন প্রণেতা তাদের সবার কাছে আমার একই দাবি যে এগুলো যেন না হয়। এসিড ছুড়বেন তো মরবেন, এটা আমরা শুনে আসছি, কিন্তু আজকে আমাদের গায়ে এসিড ছুটছে, আমার ওয়াইফ এসিডে দগ্ধ, আমার শরীরও ঝলসে গেছে, অথচ আমরা চাই যে এসিড যারা মেরেছে তাদের সঠিক বিচার হোক, তাদের সঠিক বিচার হোক, সবাই দেখুক। নাহার, আপনার কাছ থেকে আমরা শেষ করতে চাই। আমি যেটা বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি।
আমরা হেরে যাচ্ছি, প্রত্যেকটা দরজাতেই মনে হচ্ছে যে ফেলোর অপেক্ষা করছে আমাদের জন্য। হয়তো একটা সময় দেখবেন কি প্রিয় ভাই, পত্রিকাতে এরকম চলে আসছে সে সিম্মি হত্যার মতো নাহারও সুইসাইড করেছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে, আমি হেরে যাচ্ছি, আমি জানি না কি করব, কারণ আমাদের অত টাকা নেই, আমরা যে লড়বো এই দিক দিয়ে আমার স্যালারি সব আটকে রেখেছে, আমি জানি না আমি কি করবো। হয়তো বা একদিন দেখবেন আপনাদের প্রথম আলোর পত্রিকায় বড় হেডিং এটাই আসছে, ন্যায্য বিচার না পেয়ে আর একজন সুইসাইড করলো, আমি আর কোনো পথ খুঁজে পাই না। আমি আপনাদের দুজনকেই বলতে চাই এজ এ ব্যক্তি মানুষ হিসেবে, সেটা হচ্ছে আপনি নাহার অনেক ভাগ্যবান, কারণ এরকম সময় অনেক আপনার সবচেয়ে কাছের মানুষটা আপনার পাশে আছেন, আর আপনি আপনার ওয়াইফকে সাহস দিন। মানে আমার মনে হয় সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে আপনি সারা জীবন ধরে লড়বেন, দেশে আইন আছে। হ্যাঁ, কিছু সমস্যা নিশ্চয়ই আছে আমাদের সমাজে, আসলে যে সমস্যাগুলো সব সমস্যার সমাধান হচ্ছে আমরা সেটা বিশ্বাস করি না, কিন্তু এই যে অ্যাসিড নিয়ে কিংবা যদি বলি নারী নিয়ে, নারী নির্যাতন নিয়ে, আমাদের দেশের যে আইন সেটা পৃথিবীর যে কোনো দেশের আইনের সাথে কম্পিট করার মতো, সে প্রতিযোগিতা করবার মতো। এবং আমরা দেখি যে আইনের শাসন কিছু না কিছু হলেও প্রতিষ্ঠিত হয়েছে সব জায়গাতে। দেশে এত মানবাধিকার প্রতিষ্ঠান আছে, এত এনজিও আছে যারা কাজ করছেন, আপনারা মাসখানেক যাবত চেষ্টা করছেন এবং আপনারা অনেক দূর এগিয়েও গিয়েছেন আমি বলতে চাই। তো এই পর্যায়ে এসে আমার মনে হয় না যে নাহার যে কথাগুলো বলছে সেগুলো আপনার মেনে নেওয়ার কোনো কারণ আছে। আমার মনে হয় আপনার সাহস দেওয়া উচিত তাকে। আমি ওকে সাহস দিচ্ছি, কিন্তু আমি যে ভিতরে ভিতরে আমিও হেরে যাচ্ছি, আমি হেরে যাচ্ছি। আমি তোকে সাহস দিচ্ছি, কিন্তু আমি চাকরি করে এসে যখন দেখি আমার ওয়াইফ কান্নাকাটি করতেছে, কি মেসেজ আছে, কি বলবা, কি করছো তুমি, আমি তখন আর কিছু বলতে পারি না, চুপ করে থাকি। আর মনে মনে ভাবি, খোদা আমাকে হেল্প করো প্লিজ, আমাকে এমন শক্তি দেওয়ার জন্য আমি ওকে বিচারটা এনে দিতে পারি। ও আমাকে মাঝে মাঝে বলে আমি সুইসাইড করবো, আমি সুইসাইড করবো। শ্রোতা, আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে চলে যাব। আমরা বিশ্বাস করি সত্যি সত্যি যে ন্যায্য বিচার, সেটা সেখানে যেই অপরাধী হয়ে থাকুন না কেন, যে কেউ অপরাধী হয়ে থাকুন না কেন, তার যেন সত্যিকার অর্থেই বিচার হয় এবং যিনি আসলে ভুক্তভোগী তিনি যেন ন্যায় বিচারটা পান। আমরা রাত 11